মনেরই ভেতর তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর তুমি আমায় করো না কো কোনো দিনও পর। হে সোনা ভাসি প্রেমের সাগরে মোহনায়, কতটা দূর নেই জানা। প্রেম সে তো বাধা মানে না, মানে না। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে। সাদা দরজা খুলে ভেতরে ঢুকতে বুকের ভেতর ধক করে উঠে ছোঁয়ার। একটু নড়ে চড়ে বসে ছোঁয়া। ভয় পাওয়ারই কথা, মাত্র 16 বছর বয়স ছোঁয়ার। বিয়ে সম্পর্কে ওর কোনো ধারণা না থাকলেও ফুলসজ্জা সম্পর্কে খুব ভালো ধারণা আছে। ছোঁয়ার চাচাতো বোন বিথির কাছে শুনেছে ছোঁয়া বিথির হাজব্যান্ড ফুলসজ্জার রাতেই খুব মেরেছিল বিথিকে। মারার কারণটা ছিল সেদিন মিথির পিরিয়ড ছিল। এতে বিচারে বিথির তো কোনো দোষ ছিল না, তবুও মার খেয়েছিল বিথি। সাদাতের বোন আর কাজিনরা একটু আগে ছোঁয়াকে যখন এই রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছিল, তখন বলেছে আজ ওদের বাসরাত, বর যা বলবে কোনো প্রশ্ন ছাড়াই শুনবে। ছোঁয়া মাথা নেড়ে সায় জানিয়েছে। বাবার বাড়ি থেকে আসার সময়ও মা, কাকিমা, দাদিমা সবাই পই পই করে বলে দিয়েছে বর যা বলবে তাই শুনবি। মিথি জড়সড় হয়ে বসে, মাথায় থাকা লাল রঙের ঘোমটাটা আরো একটু টেনে দেয়। ভয় বুকটা টিপটিপ করছে। সাদাত রুমে ঢুকে থাপ করে দরজা বন্ধ করে দেয়। বিকট শব্দে দরজা বন্ধ হয়ে যায়। কেঁপে ওঠে ছোঁয়া। ঘোমটাটার আড়াল থেকে এক পলক তাকায় সাদাতের দিকে। কেমন জানি উস্কো খুস্কো দেখাচ্ছে সাদাকে। ঠিকমতো দাঁড়াতে পারছে না, চোখ জোড়াও খুলে রাখতে পারছে না। মনে হচ্ছে এখনই ঢলে পড়ে যাবে। উনি কি অসুস্থ? ছোঁয়ার মন থেকে প্রশ্নটা উদয় হয়। দরজা বন্ধ করে সাদাত দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের সাদা শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। কপালের রগটা ফুল উঠেছে। চোখের সাদা অংশ টকটকে লাল হয়ে গেছে। মনে হচ্ছে রক্ত। ছোঁয়া ঢোক গিলে কাছুমাছু হয়ে বসে। এই ভয়ঙ্কর লোকটার সাথে থাকবে কি করে ছোঁয়া? আপনি কি অসুস্থ ভাইয়া? কিছু লাগবে আপনার? রিনরিনিয়ে প্রশ্ন করে ছোঁয়া। সাদাত ঘাড় বাঁকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। সাদাতের চাহনি দেখে থেকে থমকে যায় ছোঁয়া। ভয়ে জমে যায়। লাল লাল চোখ দুটো পাকিয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ভ্রু দুটো তাড়াতাড়ি আড়াআড়ি ভাবে কুচকে আছে। মনে হচ্ছে এক্ষুনি ছোঁয়াকে টুপ করে গিলে খেয়ে নেবে। ছোঁয়া মনে মনে নিজেকে বকতে থাকে, কি দরকার ছিল প্রশ্ন করার। এক পা করে এগিয়ে যায় সাদাত ছোঁয়ার দিকে। ছোঁয়ার ভয় বাড়তে থাকে। হাত পা রীতিমতো কাঁপছে। মাথার ঘোমটাটা কখন পড়ে গেছে সে খেয়াল নেই ছোঁয়ার। মাথা নিচু করে বসে আছে। ছোঁয়ার দৃষ্টি সাদাতের পায়ের দিকে। খাটের কাছে চলে এসেছে সাদাত জুতো না খুলে হাঁটু মুড়ে বিছানায় বসে। বলিষ্ঠ হাত দিয়ে এক টানে খাটের সাথে ঝুলানো ফুলগুলো ছিঁড়ে ফেলে। দুই হাতে কান চিপে ধরে ছোঁয়া। সাদাত বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়া একটু পিছিয়ে যেতে নেয়। সাদাত হাত ধরে ফেলে ছোঁয়ার। চমকে তাকায় সাদাতের দিকে। কি করছেন কি আপনি? ছোঁয়া ধরে আসা গলায় বলে। সাদাত উত্তর দেয় না, ধাক্কা দিয়ে ফেলে দেয় ছোঁয়াকে। খাটের মাঝখানে পড়ে যায় ছোঁয়া। হকচকিয়ে ওঠে। বড় বড় চোখ করে তাকায় সাদাতের দিকে। সাদাত সেদিকে পাত্তা দেয় না। একটা বালিশ ছোঁয়ার পেটের উপর রেখে তাতে ভর দিয়ে ছোঁয়ার দিকে ঝুঁকে। চোখ মুখ খিঁচে বন্ধ করে আছে ছোঁয়া। সাদাতের দুই বাহুতে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে ছোঁয়া। নিজের সবটুকু শক্তি দিয়ে সরাতে চাইছে সাদাতকে, কিন্তু এক চুলও নড়াতে পারছে না। কি করছেন কি আপনি? কাপা কাপা গলায় বলে ছোঁয়া। উত্তর দেয় না সাদাত। ছোঁয়ার হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে। মুখটা এগিয়ে নেয় ছোঁয়ার মুখের দিকে। বিশ্রী গন্ধ বের হচ্ছে সাদাতের মুখ থেকে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ছোঁয়ার। মুখ ঘুরিয়ে নেয় ছোঁয়া। নিজেকে অসহায় লাগছে খুব। কান্না চেপে রাখতে পারছে না।
প্লিজ ছেড়ে দিন আমায়, লাগছে আমার। চোখ দিয়ে পানি গড়াচ্ছে আমার, হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছি। সাদাত একটা হাত ছেড়ে দেয়। ছোঁয়া ছাড়া পেতে সে হাত দিয়ে সাদাতকে সরানোর জন্য ধাক্কা দেয়, কিন্তু এক চুলও সরাতে পারে না। প্লিজ ছেড়ে দিন, কেঁদে কেঁদে বলে ছোঁয়া। সাদাত ছোঁয়া ঠোঁটে লিপস্টিক মুছে দেয় বাম হাতের তালু দিয়ে। ছোঁয়ার বুক থেকে আঁচলটা সরিয়ে কাঁধে হাত গলিয়ে দেয়। ছোঁয়া আর নিতে পারছে না, হামাও করে কেঁদে ওঠে। কেন এমন করছেন? আমি কি করেছি? সাদাত ছোঁয়ার ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদাতের পুরো নিঃশ্বাসটা ছোঁয়ার ঘাড়ে পড়ছে। ভীষণ অস্বস্তিতে পড়ে যায় ছোঁয়া। ছোঁয়া চোখ মুখ খিঁচে কান্না করতে থাকে। সাদাতের পুরো শরীরের ভর ছোঁয়ার উপর ছেড়ে দেয়। ভীষণ কষ্ট হচ্ছে ছোঁয়ার, দম আটকে আসছে, হাত ছেড়ে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর হুট করে ঝড়ের গতিতে উঠল বসে সাদাত। দুই হাতে মাথা চেপে বসে থাকে। তুই আমার সাথে এমনটা করতে পারিস না। ছাড়বো না তোকে আদি, খুন করবো তোকে আমি, বিড়বিড় করে বলছে সাদাত। ছোঁয়া তাড়াহুড়ো করে উঠে শরীরে আঁচল জড়িয়ে নেয়, ফুপিয়ে কাঁদতে থাকে। এ অমানুষটা কেন করলো এমন? আবারও এমন করবে না তো? আতঙ্কে উঠে ছোঁয়া। এখানে থাকা যাবে না আর। বিছানা থেকে নামতে দরজায় টোকা পড়ে। নিশ্চয়ই বাবা এসেছে। আমাকে এখানে পাঠানোর সময় তো বলেছিল, ছোঁয়ারে তুই ওনাদের সাথে যা, বুঝলি? আমি পরে গিয়ে তোকে নিয়ে আসবো। এখন নিশ্চয়ই নিতে এসেছে। কান্নার মাঝেও হাসি ফুটে ওঠে ছোঁয়ার মুখে। এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। বাবা, আমি আর এখানে থাকবো না বলে সামনে তাকাতে ছোঁয়ার হাসি গায়ে বয়ে যায়। কারণ দরজার কাছে ছোঁয়ার বাবা না, বরং গম্ভীর মধ্যবয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে, হাতে তার খাবারের প্লেট। এই মহিলাটা সাদাতের মা। ছোঁয়াকে এই বাড়িতে আনার পর উনি মিষ্টি খাইয়েছিলেন। এখানেই থাকতে হবে তোমাকে, বিয়ে হয়ে গেছে তোমার, কর্কশ গলায় বললেন উনি। মাথা নিচু করে ফেলে ছোঁয়া। ইচ্ছে করছে মুখের উপর বলতে, আপনার এই অমানুষ ছেলের সাথে আমি জীবন নিয়েও থাকবো না। কিন্তু গুরুজন উনি, মুখের উপর বলাটা ঠিক হবে না। সালমা বেগম ছোঁয়াকে ভালোভাবে পরখ করে দীর্ঘশ্বাস ফেলে। বাড়ির গুরুজনদের সামনে যাওয়ার আগে আয়না দিয়ে নিজেকে একবার পরখ করে মাথায় ঘোমটা টেনে তবেই যাবে, বুঝলে? ছোঁয়া মাথা কাত করে বোঝায়, বুঝেছি। এই খাবারগুলো সাধুকে খাওয়াবে, আমার ছেলে সকাল থেকে কিছুই খায়নি। ছোঁয়ার হাতে খাবারের প্লেট দিয়েই উনি দরজা বাইরে থেকে আটকে দিয়ে চলে যায়। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। ওরও সারাদিন কিছু খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়েছে। এখন কি করবে? এই খাবারগুলো নিজেই খেয়ে নেবে নাকি সাদাতকে ডেকে খেতে বলবে? ডাকলে যদি আবারও অমন করে? থাক, আর রিক্সা নেবে না ছোঁয়া। চারপাশ থাকা সোফার পেছনে বসে পড়ে ছোঁয়া। এখানে বসে খাবারটা খেয়ে নেবে এবং রাতে এখানেই ঘুমাবে, যাতে ওই লোকটা ওকে দেখতে না পায়। পেটের ঢাকনা সরাতেই ছোঁয়ার খাওয়ার ইচ্ছেটাই মরে যায়। খুব সামান্য পরিমাণ ভাত, আর তার পাশে করলা ভাজি, করলা ভর্তা, করলা দিয়ে মাছের ঝোল। আচ্ছা, ওই তচ্ছল শাশুড়িকে আগে থেকে আজ করতে পেরেছিল নাকি, যে আমি ওনার ছেলেকে খাবার না দিয়ে আমিই খেয়ে নেব? কি ধরিবাজ শাশুড়ি রে! হ্যাঁ, এটাও জেনে গেল। একটুখানি খাবো বলে করলার গোডাউন দিয়ে গেল। কাঁদো কাঁদো ফেস করে আবার খাবারটা ঢেকে রাখে ছোঁয়া। এবার আস্তে আস্তে পা ফেলে খাটের দিকে এগোয়। খাবারটা কোনো রকমে খাটের পাশে থাকা টেবিলে রেখে আবার দৌড়ে গিয়ে সোফার পেছনে লুকিয়ে পড়বে। নিঃশ্বাস বন্ধ করে প্লেটটা টেবিলের উপর রাখে ছোঁয়া। আর তখনই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সাথে সাথে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে ছোঁয়া। রুমের মধ্যে আরেকটা রুম, একটা মেরুন রঙের পর্দার আড়ালে আরেকটা দরজা। লোকটা নিশ্চয়ই বাচ্চাদের ধরে এনে পাচার করে দেয়, তাই রুমের মধ্যে রুম বানিয়েছে। বাচ্চাদের ধরে এনে এই রুমেই বন্ধ করে রাখে। ভয়ে গলা শুকিয়ে আসে ছোঁয়ার। ও নিজেও তো বাচ্চা, তাহলে এই লোকটা ওকে পাচার করে দেবে? ভয় ভয় এক পলক তাকায় সাদাতের দিকে। লোকটা একইভাবে ঘুমিয়ে আছে, ঘুমের ঘোরে আবার নাকও ডাকছে। আশ্চর্য! ছোঁয়া ধপ করে শব্দ করে পড়ে গেল, আর পড়ে গিয়ে এত জোরে চিৎকার করলো। আবার বাচ্চাটাও এতে এত জোরে কান্না করছে, তবুও লোকটার ঘুম ভাঙলো না। মরে টরে গেল নাকি? মরে গেলে কি মানুষ নাক ডাকে? নিজের মনের এরকম বোকা বোকা প্রশ্ন শুনে নিজেই বিরক্ত হয় ছোঁয়া। ছোঁয়া, তুই না সায়েন্সের স্টুডেন্ট, স্মার্ট, সুন্দরী, ট্যালেন্টেড,
তোর মনে এরকম বোকা বোকা প্রশ্ন মানায় না। এই রাক্ষসটা মরবে? কখনোই না। নিজেকে ধাতস্থ করে বুকে হাত দিয়ে ঝরে ঝরে শ্বাস নিয়ে আস্তে করে দরজাটা খুলে ছোঁয়া। দরজাটা খুলেই অবাক হয়ে যায় তুলতুল বিশাল বড় রুম, ধবধবে সাদা দেয়াল, ফ্লোরও সাদা, বা পাশে কিচেন, ডান পাশে ওয়াশরুম। রুমটা ঠিক মাঝখানে একটা নীল রঙের দোলনা, তাতে বসে আছে 2-3 বছরের একটা পরীর মতো বাচ্চা মেয়ে। কেঁদে কেঁদে মুখটা লাল করে ফেলেছে। ধবধবে সাদা বিছানার চাদর, বালিশ, খাটের রংটাও সাদা, সেখানে সাদা একটা কুকুর আর সাদা বিড়াল বিছানায় শোয়া হয়ে আছে। মানে শুধুমাত্র কুকুর বিড়ালের জন্য এত সুন্দর খাট, ভাবা যায়? ছোঁয়াকে দেখে বাচ্চাটা কান্নার আওয়াজ বাড়িয়ে দেয়। হকচকিয়ে উঠে ছোঁয়া, মায়া হয় বাচ্চার প্রতি। গাঢ় নীল রঙের একটা ফ্রক পরে আছে, হেয়ার ব্যান্ড দিয়ে আটকানো চুলগুলো খোলা হয়ে আছে। ছোঁয়া বাচ্চার দিকে এগিয়ে যায়, হাত বাড়িয়ে দিতে বাচ্চাটা ঝাঁপ দিয়ে ছোঁয়ার কোলে আসে, ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ওঠে। আমার ময়নাটা কাঁদে না? বাবুটার পিঠে হাত বুলিয়ে আদরে ভঙ্গিতে বলে ছোঁয়া। বাচ্চাটা শান্ত হয়ে যায়। আশ্চর্য হয়ে যায় ছোঁয়া, মুখে ফুটে উঠে এক চিলতে হাসি। নাম কি তোমার বাবু? আদুরি গলায় বলে ছোঁয়া। বাচ্চাটা অস্পষ্ট গলায় বলে, পরি। খিদে পেয়েছে সোনা, খাবে? বাচ্চাটা অস্পষ্ট ভাষায় বলে। পরি ছোঁয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। সামনের সবগুলো দাঁত উঠেছে, হাসলে 2 গালে টোল পড়ে। দারুণ একটা বাচ্চা। ছোঁয়া বুঝে যায় বাবুটা খাবে। এই তো কাঁদছিল আর এখনই হেসে ফেলল। পরীকে কোলে করে কিচেনে যায়। চুলায় আগে থেকেই দুধ দেয়া ছিল, একটুখানি গরম করে নেয় ছোঁয়া। ফিটারে দুধ ভরে পেছনে ঘুরে দেখে কুকুর আর বিড়াল ছোঁয়ার পা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কি বড়লোক কুত্তা বিলাই, তোরাও কি বড়লোকে দুধ খাবি নাকি? ভ্রুকুচকে জিজ্ঞেস করে ছোঁয়া। কুকুরটা হালকা ঢেউ ঢেউ করে ওঠে আর বিড়ালটাও জিভ বের করে। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। এ কেমন কিডন্যাপার রে ভাই? কুত্তা বিলাই পুচকে একটা বাচ্চা আর আমার মতো একটা কিউট বাচ্চাকে কিডন্যাপ করলো। লোকটার মতলব ভালো না। বাকি দুধটুকু একটা বাটিতে করে কুকুর বিড়ালকে দিয়ে দেয়। বাচ্চাটাকে দুধ খাওয়াতে আবার ঘুমিয়ে পড়ে। বিছানায় শুয়ে দেয় ছোঁয়া। সাদা রঙের একটা কভার আছে, সাহস করে সেটা খুলে ছোঁয়া। চেঞ্জ করা দরকার, এরকম বধূ বেশে আর কতক্ষণ থাকবে? কভার খুলতে অবাক হয়ে যায় ছোঁয়া। সেখানে শুধু শাড়ি শাড়ি আর শাড়ি, দারুণ দারুণ ডিজাইনের সব শাড়ি। কিন্তু এগুলো পরে রাতে ঘুমাবে কি করে? তারপর কাবার্ডের নিচের পাটটা খুলে সেখানে সব ধরনের ড্রেস আছে। ছোঁয়া গাঢ় নীল রঙের স্কার্ট আর সাদা টি-শার্ট নেয়, সেটা পরে ফ্রেশ হয়ে পরীর পাশে শুয়ে পড়ে। কুকুর বিড়াল ছোঁয়ার পায়ের কাছে শুয়ে পড়ে। জানলার পর্দা ভেদ করে এক ঝলক সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায় ছোঁয়ার। বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলে, কিন্তু তাতে বেচারি সূর্যের কোনো হেলদোল নেই। সে তার আঁচ কমাবে না। আড়মোড়া ভেঙে লম্বা হাই তুলে উঠে বসে ছোঁয়া। পুরোপুরি চোখ খুলে সামনে তাকাতে চোখ দুটো বড় বড় হয়ে যায় ছোঁয়ার। কেননা কাল রাতের সেই রাক্ষসটা পরীকে করলা ভাজি দিয়ে রুটি খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু পরী মুখে নেওয়া তো দূর, তাকিয়েও দেখছে না। মুখ ঘুরিয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে আছে। পাশে কুকুর বিড়াল লেজ গুটিয়ে শুয়ে আছে, তাদের সামনেই করলা ভাজি দিয়ে রুটি ছোট ছোট টুকরো করে মাখানো। ছোঁয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছে তারা। এই যে মিস্টার রাক্ষস, এরা করলা ভাজি খাবে না। সবাই কি আপনার মতো করলা নাকি? মনে মনে বলে ছোঁয়া, মুখে বলার সাহস নেই, যদি আবার কাল রাতের মতো অভদ্রতা শুরু করে দেয়। পরী ছোঁয়ার দিকে তাকিয়ে নান্মা বলে ডাকে। ছোঁয়া চমকে ওঠে। সাদাত ভ্রুকুচকে ছোঁয়ার দিকে তাকায়। মুহূর্তে সাদাতের চোখ মুখের রং পাল্টে যায়, ফর্সা মুখটা লাল হতে থাকে, চোয়াল শক্ত করে ফেলে। ছোঁয়া আতঙ্কে ওঠে। রেগে যাচ্ছে কেন উনি? খাবারের প্লেট ঠাস করে টেবিলে রেখে হনহনিয়ে ছোঁয়ার সামনে গিয়ে দাঁড়ায় সাদাত। এই মেয়ে, তোমার সাহস কি করে হলো এই রুমে আসার? ছোঁয়ার 2 বাহু শক্ত করে চেপে ধরে বলে সাদাত। রাগে সারা শরীর থরথর করে কাঁপছে, ভয়ে বুক টিপটিপ করছে ছোঁয়ার, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাক্ষসটা হঠাৎ খেপে গেল কেন? চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেলে ছোঁয়া। সাহস পেলি কোথা থেকে এই ড্রেস পরার তুই? মেঘের মতো গর্জন তুলে বলে সাদাত। ছোঁয়া ফুপিয়ে কেঁদে ওঠে। হাত দুটো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো বড় পাথরের নিচে চাপা পড়েছে। কেন পড়েছিস বল?
বল কেন পড়লি? তোকে এখন খুন করতে ইচ্ছে করছে আমার। মুখটা আরো একটু এগিয়ে নেয় ছোঁয়ার দিকে। ওদের ঝগড়া করতে দেখে পরি কেঁদে ওঠে। ভয় পেয়ে গেছে বেচারি। পরির কান্নার শব্দ শুনে ছেড়ে দেয় সাদাত। ছোঁয়ার রাগে দাঁতে দাঁত চাপে, চোখের পানি মুছে ফেলে। সাদাত পরীকে কোলে নিতে গেলে পরি সাদাতের খুলে যায় না, দৌড়ে ছোঁয়ার বুকের মাঝে লুকিয়ে পড়ে। ভীষণ ভয় পাচ্ছে সাদাতকে, রীতিমতো কাঁপছে বাচ্চাটা। দুই হাতে পরীকে আগলে নেয় ছোঁয়া। একটা ড্রেসের জন্য ছোট লোকের মতো করার কি আছে? আমার পরার মতো কোনো ড্রেস ছিল না বলেই পরেছি। আপনার মতো অসভ্য অভদ্র লোকে ড্রেস পরার কোনো ইচ্ছেই ছিল না আমার। সামান্য একটা জামা পরেছি, হিরে গহনা চুরি করিনি। পরীকে দুই হাতে আগলে নিয়ে কড়া গলায় বলে ছোঁয়া। এখনো চোখ থেকে পানি গড়াচ্ছে, হাত দুটোও ব্যথা হয়ে গেছে। কথাগুলো বলার পর দাঁত দিয়ে জিভ কাটে ছোঁয়া। হায় হায়, কি বলে ফেললাম! এখন এই বন্ধ ঘরে খুন করে ফেললেও কেউ বাঁচাতে আসবে না। এই রাক্ষসটা এখন টুপ করে গিলে খাবে ছোঁয়াকে। সাদাত বুকে হাত গুজে চোয়াল শক্ত করে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সাদাতের চাহনি দেখে শুনে ঢোক গিলে ছোঁয়া। এই মেয়ে, আমার মুখের উপর কথা বলার সাহস একদম দেখাবে না বলে দিলাম, না হলে মেরে পুঁতে ফেলবো একদম। আবারও চিৎকার করে বলে। পরি আর ছোঁয়া ভয়ই সিটিয়ে যায়। পরীকে ভয় পেতে দেখে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে সাদাত। এই ড্রেস এক্ষুনি খুলে ফেলবা, অ্যান্ড ভালো করে কেচে স্ত্রী করে যেভাবে ছিল সেভাবে রেখে দিবা। টাইম মাত্র 30 মিনিট। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে সাদাত। পারবো না। বলতে বলতে সাদাতের দিকে তাকায় ছোঁয়া। চাহনি দেখে কথা আটকে যায়। পারবো। মিকি হেসে বলে ছোঁয়া। ননসেন্স। পরি, চলে এসো, খাবে। বলে সাদাত খাবার আনতে যায়। এই ফাঁকে পরীকে কোলে নিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। একদম রুমের বাইরে এসে থামে। পেছনে তাকিয়ে দেখে কুকুর আর বিড়াল আসেনি। নিশ্চয়ই ওই রাক্ষসটা আসতে দেয়নি। করলা ভাজি খেলে তো মরেই যাবে ওরা। পরি ছোঁয়ার গলা জড়িয়ে ধরে মিটমিট করে হাসছে। পরির হাসিতে থেমে যায় ছোঁয়া। কে এই মেয়ে? এখানে কেন? সাদাতের সাথেই বা এর কি সম্পর্ক? মেয়ে তো হবেই না, কারণ পাক্কা খবর আছে ছোঁয়ার কাছে। সাদাত ঠিক 1 সপ্তাহ আগে বিদেশ থেকে এসেছে। 1 সপ্তাহের মধ্যে প্রেম করে এত বড় মেয়ে হয়ে যাওয়া তো কোনোভাবেই পসিবল না। তাহলে কে এই মেয়ে? ছোঁয়া পরির মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে। তুমি এইসব কি জামা পরেছ? এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে এইসব জামা কাপড় চলবে না, শাড়ি পরতে হবে। চৌধুরী পরিবারের বড় বউ তুমি, এটা মাথায় রেখে চলবে। সাবিনা বেগম পরীকে ছোঁয়ার কোল থেকে নিয়ে বলে। ছোঁয়া মাথা নিচু করে ওনার কথা শুনছে। ইস রে, সেই সাবানার যুগের সিনেমার ডায়লগ। বলি কি শাশুড়ি মা, যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন আর কেউ এসব ডায়লগ বলে না। বিড়বিড় করে বলে ছোঁয়া। ছোঁয়াকে বিড়বিড় করতে দেখে ভ্রুকুচকে তাকায় উনি। কি বিড়বিড় করছো? এসব বিড়বিড় করা আমার পছন্দ না, আমার ছেলেরও পছন্দ না। কাটকাট গলায় বলেন উনি। আসলে বিড়বিড় করে সরি বলছিলাম। হ্যাঁ, জোরে বললে যদি বলেন। শোনো মেয়ে, আমার আর আমার ছেলের সব সরি টরি শোনা পছন্দ না। বলে দাঁত দিয়ে জিভ কাটে ছোঁয়া। চল্লাদ শাশুড়ি নিশ্চয়ই রেগে বোম হয়ে গেছে। চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে ছোঁয়া। সাবিনা বেগম সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। ভেবেছিল সহজ সরল, এখন দেখছে আস্ত বদমাইশ। সাধুকে খেতে ডাকো, আমি খাবার সার্ভ করছি। আর শোনো, আমার ছেলের দিকে নজর দাও। ছোঁয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলেন উনি। ছোঁয়া হাঁফ ছেড়ে বাঁচে। যাক বাবা, বেঁচে গেছি। মানে শাশুড়ি সাধুকে? স্বামীর নাম জানো না এখনো? এই মেয়ে নাকি সংসার করবে? আমার হয়েছে মরণ। ওনাকে বললাম একটা বৌমা এনে দিতে, আর উনি একটা ফিটার খাওয়া বাচ্চাকে ধরে এনেছে। বেশ জোরে চিবিয়ে চিবিয়ে বলেন সাবিনা বেগম। ছোঁয়া কাছুমাছু হয়ে দাঁড়ায়। শাশুড়ি বকছেন কেন? আপনার ছেলে তো তার নামটা রুমে বাধাই করে রাখেনি। আর আমি খুব ভদ্র ভালো মেয়ে, তাই ওনার কাছে নাম জিজ্ঞেস করিনি। মুখটা ছোট করে বলে ছোঁয়া। আমায় উদ্ধার করেছো তুমি। সাধুকে ডেকে নিয়ে এসো, ওর বাবা বসে আছে। যত সব হাঁটুর বয়সী মেয়ের সাথে নাকি আমার ছেলে সংসার করবে। প্রলাপ বকতে বকতে উনি চলে যায়।
ছোঁয়া হাফ ছেড়ে বাঁচে। ছোট মোটো একটা টর্নেডো বয়ে গেল আমার উপর দিয়ে। শাশুড়ি তো নয়, যেন ভাঙা রেডিও। তাই তো আপু পালিয়েছে। আপু নিশ্চয়ই আগে থেকেই জানতো এই চৌধুরী পরিবার থেকেই করলার উৎপত্তি, তাই ভেগে গেছে। আমার আমার গুণধর বাবা মা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তবে আমার বরটা কিন্তু বেশ কিউট। কোমরে হাত দিয়ে মুচকি হাসে ছোঁয়া। সাদি রুম গোছাচ্ছে। সাদি খুব গোছালো ছেলে, একটু অগোছালো পছন্দ না ওর। ছোঁয়া দরজার কাছে দাঁড়িয়ে দেখছে সাদিকে, মন দিয়ে কাজ করছে বেচারা। এই মেয়ে, আমার ছেলের দিকে নজর দিচ্ছ কেন? আবারও পেছন থেকে শাশুড়ির কর্কশ গলা শুনে চমকে উঠে ছোঁয়া। সাদি ভ্রুকুচকে দরজার দিকে তাকায়। আপনি তো বললেন আপনার ছেলের দিকে নজর দিতে, তাই তো নজর দিচ্ছিলাম। আপনি না করলে আর দিব না। ছোঁয়া মাথা নিচু করে ঋণ ঋণিয়ে বলে। ছোঁয়ার কথা শুনে শাশুড়ি বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। সাদি কপালে 3টে ভাঁজ ফেলে দীর্ঘশ্বাস ছাড়ে। সাধে কি তোমাকে আমি গাধা বলি? গর্ধব একটা। বিড়বিড় করে বলেন উনি। কথাটা ছোঁয়ার কানে পৌঁছে যায়। এই যে শাড়ি নাও। ছোঁয়ার হাতে এতগুলো শাড়ি ধরিয়ে দিয়ে বলেন উনি। শাড়ি দিয়ে কি করব? ছোঁয়া শাড়ির দিকে এক পলক তাকিয়ে বলে, আমার মাথায় দাও। বলে উনি চলে যায়। সাদি আবার নিজের কাজে মন দেয়। ছোঁয়া শাড়িগুলো হাতে রুমের ঠিক মাঝখানটাই দাঁড়িয়ে আছে। কোথায় রাখবে শাড়িগুলো? সাদির ফোন বেজে ওঠে। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে ফোন রিসিভ করে বেলকনিতে চলে যায় সাদি। ছোঁয়া জোরে শ্বাস টানে। এই রুমে পূর্ব পাশে একটা ছোট আলমারি আছে, সেখানে শাড়িগুলো রেখে আসে। ছোঁয়ার এখনো দাঁত ব্রাশ করা হয়নি। গোলাপি রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ছোঁয়া। কিন্তু ছোঁয়া দরজার ছিটকিনি নাগাল পাচ্ছে না। আটকাবে কি করে? শেষমেশ বাধ্য হয়ে দরজা না আটকেই ব্রাশ করতে থাকে। একেবারে গোসল করে বের হবে, না হলে আবার দজ্জাল শাশুড়ি বলবে, হ্যাঁ মেয়ে, তুমি চৌধুরী বাড়ির বড় বউ, তুমি গোসল কেন করনি? আমাদের পরিবারের একটা নিয়ম আছে, বড় বউদের দিনে 7 বেলা গোসল করতে হয়। ওনার ওসব ভাষণ শোনার কোনো ইচ্ছে নেই ছোঁয়ার। সাদি ফোন রেখে টি শার্ট খুলে ফেলে। নতুন জব পেয়ে গেছে। ভেবেছিল কয়েকদিন পর থেকেই জয়েন করবে, কিন্তু অফিসের বস কল করে আজকে থেকে জয়েন করতে বলেছে। তাই এখন একেবারে সাবান নিয়ে রেডি হয়ে খেতে যাবে। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে ছিটকিনি আটকে দেয় সাদি। ছোঁয়া টি শার্ট খুলে গায়ে তোয়ালে জড়িয়ে নায়িকাদের মতো ভাব নিচ্ছে। কেউ যে ভেতরে ঢুকে পড়েছে এদিকে খেয়াল নেই ওর। সাদি দরজা আটকে পেছনে ঘুরতেই চোখ বড় বড় করে ফেলে। ভুবন ভুলানো ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া সাদিকে দেখে 2 কানে হাত দিয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। সাদি ছোঁয়ার মুখ আটকে ধরে। স্টপ স্টপ, কোচোটা কি? দাঁতে দাঁত চিপে বলে সাদি। ছোঁয়া চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে। কি করছো প্রতিবন্ধীর মতো? কার পারমিশনে আমার ওয়াশরুমে ঢুকেছো? দাঁত কটমট করে বলে সাদি। ছোঁয়া সাদির দিকে তাকায়। লোকটাকে এত কাছে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সাদির নিঃশ্বাস মুখে পড়ছে। চোখের ইশারায় হাত সরাতে বলে ছোঁয়া। সাদাত হাত সরিয়ে পিছিয়ে যায়। ননসেন্স, ওয়াশরুমে ঢুকলে দরজা বন্ধ করতে হয়, এইটুকুও জানো না? বিড়বিড় করতে করতে ওয়াশরুম থেকে বেরিয়ে যায় সাদি। ছোঁয়া লজ্জায় জড়ো ফড়ো হয়ে দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকাতেও পারছে না। ছি ছি, লোকটা কি অবস্থায় দেখে ফেললো ওকে। এখন মুখ দেখাবে কি করে ওনাকে? এতটা লজ্জার মধ্যেও 2 হাতে মুখ ঢেকে মুচকি হাসে ছোঁয়া। সাদি ওয়াশরুমে দরজা খুলে বের হতেই মুখোমুখি হয় তনু, সাগর, ইরিন, রাব্বির। সবাই লাইন ধরে দাঁড়িয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে সাদির দিকে। সাদি ওদের দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। তোরা এখানে? গম্ভীর গলায় বলে সাদি। এখানে না আসলে তো জানতেই পারতাম না তো একটা বাচ্চা মেয়েকে ডিস্টার্ব করছিস। রাব্বি সুর টেনে বলে, ফাজলামো করিস না, ভালো লাগছে না। ওদের পাশ কাটিয়ে বিছানায় বসে সাদি। তনু ফ্লোরে বসে সাদির পায়ের উপর হাত দিয়ে তাকিয়ে থাকে ওর দিকে। রাব্বি আর সাগর সাদির পাশে বসেছে। তুই কি ফাজলামো করছিস না বাচ্চা মেয়ে? ছি ছি ভাইয়া। তনু মুখ গোমরা করে বলে, তোরা যেমনটা ভাবছিস তেমনটা নয় রে। সাদি বিরক্ত হয়ে বলে, তাহলে কেমনটা বল আমাদের। সাগর বলে, যাবি তোরা এখান থেকে? ধমক দিয়ে বলে সাদি। সাদিকে সবাই খুব ভয় পায়। ওর ধমক খেয়ে আর কারো কিছু বলার সাহস হয় না। তবু ওরা যায় না।
চুপচাপ বসে থাকে। এদিকে ছোঁয়া শ্যাম্পু আনেনি। এখন যদি শ্যাম্পু না করে চুলে, তাহলে যদি শাশুড়ি মা বলে, বৌমা শ্যাম্পু কেন করনি, তুমি চৌধুরী পরিবারের বড় বউ, ব্লা ব্লা ব্লা। কিন্তু এখন রুমে যাবে কি করে? সাদির ড্রেসিং টেবিলের উপরে শ্যাম্পু দেখেছে ছোঁয়া। কাপা কাপা হাতে দরজাটা একটু ফাঁক করে ছোঁয়া, চোখ বন্ধ করে ফেলে। সাদু, ড্রেসিং টেবিলের ওপর থেকে শ্যাম্পুর বোতলটা একটু এগিয়ে দেন না প্লিজ। সেই মুহূর্তে সাবিনা বেগম সাদির রুমে আসে, আর ছেলেটা বউয়ের মুখে ছেলের নাম শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। সাদি নিজের নাম সাদু শুনে রাগেই চোয়াল শক্ত করে ফেলে, আর বাকিরা সুর টেনে বলে, সাদু শ্যাম্পুর বোতলটা এগিয়ে দে না প্লিজ। সাদি ওদের দিকে চোখ পাকিয়ে তাকাতেই সবাই ভো দৌড় দেয়। এই ইডিয়েটটাকে আজকে আমি খুন করব। সাদি মনে মনে বলে। সাদিয়া শ্যাম্পুর বোতলটা এগিয়ে দেয় না। রুম থেকে কোনো সারা শব্দও শোনা যাচ্ছে না। ভীষণ বিরক্ত লাগে ছোঁয়ার। একটা শিশু বিপদে পড়েছে, তাকে হেল্প করা কি একটা বুইড়া খাটাস পোলার কাজ না? সাদু শুনতে পাচ্ছেন? তবু কোনো সাড়া নেই। বাধ্য হয়ে ছোঁয়া শ্যাম্পু ছাড়াই গোসলটা সেরে নেয়। শাড়ি পরতে অভ্যস্ত নয় ছোঁয়া, আগে কখনো শাড়ি পরেও নি। বিয়ের দিন কাকিমা পরিয়ে দিয়েছিল, কিভাবে পরিয়েছে সেটাও খেয়াল করেনি ছোঁয়া, কেননা তখন ছোঁয়ার ভীষণ মন খারাপ ছিল। এই লোকটাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। খটা করে বিয়ে হয়নি ছোঁয়ার, গ্রামের মেয়ে, একটা বোন আর বাবা মা, এই তো ছোঁয়ার পরিবার। গ্রামের বাজারে একটা কাপড়ের দোকান আছে ছোঁয়ার বাবার, সেই দোকান করেই সংসার চলে। মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের কাছে মেয়ে মানে বোঝা। বয়স 15-তে পা দিতে না দিতে বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। ছোঁয়ার বড় বোন অনার্স ফাইনাল ইয়ার পরে, এই মেয়ের বিয়ে দিতে পারছে না। যেখান থেকেই দেখতে আসে, দেখে পছন্দ হয়, কিন্তু আর কোনো খবর থাকে না। সাদির বাবা মাঝে মাঝে গ্রামে যায়, ওইখানেই তার বাড়ি ছিল আগে। এখন অবশ্য কেউ থাকে না সেখানে। তিনি মাঝে মাঝে গিয়ে বাবার কবরটা দেখে আসে। সেদিনও গ্রামে গিয়েছিল। ছোঁয়ার বড় বোন সিমিকে দেখে বেশ ভালো লেগেছিল না। সেদিনই মিষ্টি ফলে নিয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব রাখে। ছোঁয়ার বাবা মায়ের খুশি আর দেখে কে, খুশিতে লাফাতে লাফাতে বিয়েতে হ্যাঁ বলে দেয়, সিমিকে না জানিয়ে। সাদির বাবা বলে দেয় শুক্রবারই তিনি ঘরোয়া ভাবে বিয়ে দিয়ে বউ নিয়ে যাবেন। সেই কথাই সই। সিমি এই কথা জানার পর কোনো রিয়েক্ট করে না, এমনকি ছেলের ছবিও দেখতে চায় না। অতঃপর শুক্রবারে বরযাত্রী চলে আসার পরই সিমি বাড়ি থেকে চলে যায়। বরযাত্রী বলতে 10 জন আসে। শফিক চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। তাকে সবটা বলে ছোঁয়ার বাবা। তিনি কিছুক্ষণ ভেবে ছোঁয়ার সাথে বিয়ের কথা বলেন, আর ঘটনাটা কাউকে জানাতে না করেন, কারণ তিনি বাড়ির কাউকে সিমির ছবি দেখায়নি। গোসল সেরে কোনো রকম শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ছোঁয়া, আর সামনে শাশুড়িকে কড়া চোখে তাকিয়ে থাকতে দেখে ছোঁয়া শুকনো ঢোক গিলেন। এই মহিলা আবার রেগে গেছে কেন? ছোঁয়া কাজুমাজু হয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের সামনে। সামনে আগানোর সাহস পাচ্ছে না। শুকনো একটা ঢোক গিলে ছোঁয়া। ওখানে দাঁড়িয়ে আছো কেন? কর্কশ গলায় বলে ছোঁয়া। না মানে আমি কি কিছু। ছোঁয়া আমতা আমতা করে বলে, না মানে আমি কি স্বামীর নাম মুখে নিতে নেই জানো না তুমি? ছোঁয়া ফোঁস করে শ্বাস নেয়। শাশুড়ি, আপনি আর তখন আমি আপনার ছেলের নাম জানি না বলে বকলেন, তাহলে এখন কেন বকছেন? আমি তো আমার জামাইয়ের নাম জানি, মিস্টার সাদু। ছোঁয়া শাশুড়ির দিকে এগিয়ে আসতে আসতে বলে। কথা শেষ হওয়ার সাথে সাথে ধপ করে পড়ে যায় ছোঁয়া কাপড়ে বেঁধে। কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে সাদি বেলকনি থেকে রুমে আসে। শাশুড়ি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়া। আল্লাহ গো, কোমরটা গেল গো, এখন আমাকে কে দেখবে? ও মা গো, তোমার মেয়ের কোমর ভেঙে গেছে, আর জীবনেও তোমার মেয়ের বিয়ে হবে না গো। ছোঁয়া কান্না করতে করতে প্রলাপ বকতে থাকে। শাশুড়ি থ মেরে দাঁড়িয়ে আছে। কি বলছে এই মেয়ে? শাট আপ! সাদি একটা ধমক দেয়। খেপে ওঠে ছোঁয়া। এক ধমকে চুপসে যায়, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শাশুড়ি ভ্রু কুচকে সাদির দিকে তাকিয়ে থাকে। যে যেটা কমফোর্টেবল নয় তাকে সেটা পড়তে কেন বলো তুমি মা? সাদি মায়ের দিকে তাকিয়ে বলে, কেন বলবো না? শাড়ি পরতে না পারলে বিয়ে কেন করেছো? গম্ভীর গলায় বলেন উনি। ও তো ইচ্ছে করে আমার গলায় ঝুলে পড়েনি, তোমরা এনেছো। বিয়ে দেবে না আমায়, দিব্যি বিয়ে বিয়ে করালে, তো ওর দোষ কোথায়? তোমরা দিব্যি টিব্বি দিয়ে বিয়ে করিয়েছো। ওকেও নিশ্চয়ই ওর ফ্যামিলি ট্র্যাপে ফেলে বিয়ে দিয়েছে। এইটুকু বাচ্চা মেয়ে বিয়ের কি বোঝে? চিৎকার করে বলে সাদি। সাবিনা বেগম ছেলের দিকে তাকিয়ে আছে।
কি বলবে বুঝতে পারছে না। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তোমরা ওকে এই বাড়িতে এনেছো, তো তোমার দায়িত্ব ওকে মানিয়ে নেয়া। তোরও তো দায়িত্ব ওকে তোলার। সাবিনা বেগম বুকে হাত গুজে বলে, আবার কোনো দায়িত্ব নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি মেনে নিতে পারছি না, সময় চাই আমার। তো আমারও সময় চাই। তাহলে ওকে ওর বাড়িতে দিয়ে এসো। সাদি বিরক্ত হয়ে বলে। ছোঁয়া কাঁদো কাঁদো ফেস করে দুজনের কথা শুনছে। এই মহিলা তো সাংঘাতিক, ছেলেকেও এভাবে কথা শোনায়। কথা শোনানোটাই যেন মহিলাটার একমাত্র কাজ। এনিওয়ে, আমি খাবো, অফিসে যেতে হবে। তোমাদের মেলোড্রামা শেষ হলে খেতে দিয়ে দাও আমায়, না হলে বলো রান্না করে খাচ্ছি। বিছানায় বসে বলে সাদি, তোর পিচ্চি বউকে ঠিকঠাক শাড়ি পরিয়ে নিচে আয়, আমি খাবার রেডি করছি। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে চলে যায় উনি। ছোঁয়া উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আবারও শাড়িতে বেঁধে পড়ে যায়। সাদি বেশ বিরক্ত। প্রতিবন্ধী তুমি? সাদির এরকম প্রশ্নে হকচকিয়ে উঠে ছোঁয়া ছোট ছোট চোখ করে তাকায় সাদির দিকে। সাদি রুমে থাকা টিভিতে শাড়ি পরার ভিডিও ওপেন করে নেয়। আই হোপ এবার পারবে বলেই চলে যায়। সাদির চুলগুলো ভেজা। গোসল করলো কোথায়? সাদির উপর ক্রাশ খায় ছোঁয়া। লোকটা রাগি রাগি গলায়, কথাগুলো দারুণ লাগে। ছোঁয়া বুকের বাঁ পাশে হাত দিয়ে মুচকি হাসে। ভালোবাসার অনুভূতি কেমন হয় জানা নেই ছোঁয়ার। প্রেমে পড়ার বয়স এটা, আর এই বয়সেই বিয়ে হয়ে গেছে ওর। তার ভালোবাসা, ক্রাশ, ভালো লাগা এসব তো আর সে বোঝে না। তবে এটা বুঝতে পারছে এই গোমরা মুখম লোকটাকে খুব ভালো লেগেছে, যাকে বলে মারাত্মক ভালো লাগা। ভিডিও দেখে দেখে শাড়ি পরে নেয় ছোঁয়া। কোমরে কিছুটা ব্যথা পেয়েছে, শাড়ি পরতে গিয়ে সেটা আঁচ করতে পারে ছোঁয়া। ছোঁয়া শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে। খুব খিদে পেয়েছে, তবুও খেতে বসার সাহস পাচ্ছে না। শাশুড়ি কি বলবে না বলবে। সাদি করলার জুস খেয়ে নিয়েছে পুরো এক গ্লাস, আর এখন করলা ভাজি দিয়ে রুটি খাচ্ছে। ছোঁয়া আর চোখে সাদির খাওয়া দেখছে। লোকটার খাওয়ার স্টাইলটাও দারুণ। সাদি, ছোঁয়াকে সাথে নিয়ে যা, এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তারপর অফিসে চলে যাস। সাদির বাবা মুখে খাবার পুরে বলে, সাগর, তনু, তোরা ওকে ভর্তি করিয়ে দিয়ে আসবি, আর আসার সময় দুটো ফিডার কিনে নিয়ে আসিস। সাদি খেতে খেতে বলে, ও মা, আপনি ফিটার খাবেন? ছোঁয়া বোকার মতো সাদিকে প্রশ্ন করে। ছোঁয়ার কথা শুনে সবাই মুখ টিপে হাসে। সাদি কটমট চোখে ছোঁয়ার দিকে তাকায়। সাথে স্কচ টেপও নিয়ে আসিস। তাতে দাঁত চেপে বলে ছোঁয়ার দিকে। এক পলক তাকিয়ে বেরিয়ে যায় সাদি। এই লোকটা এমন কেন? একদম অন্যরকম। ছোঁয়া মনে মনে বলে। তনু ও সাগরের সাথে ছোঁয়া বেরিয়ে পড়ে ভর্তি হতে। ট্রেনে ভর্তি হবে ও। আজকে আবারও সাহস করে ওই ধবধবে সাদা রুমের কভার থেকে কালো জিন্স আর গোলাপি টপস নিয়ে পরে নিয়েছে। সাদু বকলে বকবে, কিন্তু এই শাড়ি পরে স্কুলে যাওয়া সম্ভব না। শাশুড়ি তনুকে বলে দিয়েছে ফেরার পথে ছোঁয়ার জন্য কিছু ড্রেস নিতে, আর ছোঁয়াকে পার্লারে নিয়ে নাক ফুটে করতে। ছোঁয়া ভয়েই কাচুমাচু হয়ে আছে। কান ফুটো করার সময় প্রচন্ড ব্যথা পেয়েছিল, এখনো নিশ্চয়ই আরো ব্যথা পাবে। সাদা কুকুরটাকে নিজের সাথে নিয়ে এসেছে ছোঁয়া। ঘরটা যেহেতু ওর, তাহলে ঘরের সব জিনিসগুলো ওর। 10 মিনিট পরে স্কুলের কাছে পৌঁছে যায় ওরা। ইয়া বড় মাঠ। ছোঁয়া আগে যে স্কুলে পড়তো সেখানে কোনো মাঠ ছিল না, আর এরকম বিল্ডিংও ছিল না। টিনের স্কুল ছিল। এতে বড় মাঠ আর এত বড় স্কুল দেখে ছোঁয়া খুশিতে লাফিয়ে ওঠে। তনু ছোঁয়ার হাতটা শক্ত করে ধরে আছে। এই যেরকম ছটফট করছে, যে কোনো মুহূর্তে এদিক সেদিক চলে যেতে পারে। সাগর তনুর হাতটা শক্ত করে ধরেছে, আর কুকুরটাকে গাড়িতেই রেখে এসেছে। সাদির চেনা এই স্কুলের হেড টিচার। ফোন করে আগেই সব জানিয়েছিল, তাই ভর্তি করতে বেশি সময় লাগেনি। ভর্তি শেষে তনু আর ছোঁয়া বায়না করে ফুচকা খাবে। সাগর ডিরেক্ট না করে দেয়। কে শুনে কার কথা? দুজন দৌড়ে গিয়ে ফুচকা স্টলে বসে পড়ে। মামা, বেশি করে ঝাল দিয়ে 4 প্লেট ফুচকা দিন তো। ছোঁয়া বলে, 4 প্লেট কেন? আমি খাবো না এইসব। নাক সিটকে বলে সাগর, তোকে কে দিবে? 4 প্লেট তো আমাদের দুজনের জন্য। তনু মুখ বাঁকিয়ে বলে। সাগর খানিকটা লজ্জা পায়। ফুচকা দিতেই 2 রমণী পাল্লা করে ফুচকা খাচ্ছে। নাকের জল চোখের জল এক হয়ে গেছে, তবুও তাদের থামাথামির নাম নেই।
সাগর বেশ বিরক্ত হয়, উঠে যাই দোকানে পানির বোতল কিনেছে। ফিরে এসে দেখে দুজনে শসা খাচ্ছে ঝাল কমানোর জন্য। সাগর ওদের হাতে পানি দেয়। এত ঝাল খাওয়ার কি দরকার? দরকার আছে ভাইয়া, ফুচকা খাওয়ার মজাই তো এটা। নাকের পানি চোখের পানি যদি ফুচকার সাথে নাই বেশে তাহলে সেটা মজা লাগে না। ছোঁয়া হেসে বলে। তনু তাল মিলায়। ভাগ্যিস ভাইয়ার সাথে নেই, থাকলে তোমার কথা শুনে কি বলতো জানো? জানি, আপনার ভাইয়া হলো একটা আস্ত করার বস্তা। তার মুখ দিয়ে তো কথাই তো বের হবে বলো। তিনজনই হেসে ফেলে। কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে আসে ওরা। নাক ফুটো করার কথা ভুলে গেছে। ছোঁয়া রুমে আসতেও দেখে সিমির কল। মুখে হাসি ফুটে ওঠে ছোঁয়ার। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই? আমিও ভালো। বিয়েটা কেন করলে না? বরটা খুব স্মার্ট ছিল তো, আমার কিন্তু দারুণ লাগে। পছন্দ হয়েছে? সিমি আলতো হেসে বলে, খুব। আলহামদুলিল্লাহ। তুই যে খুঁতখুঁতানি মেয়ে, ভেবেছিলাম আবার যদি পছন্দ না হয়। তুমি কোথায় এখন? বাড়িতে। কবে আসলে? তোর বিদায়ের পরেই। এমনটা করার খুব দরকার ছিল। ছিল। জানো আপি, এই বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, 3 বছর হবে হয়তো, বা তার কমও হতে পারে। নাম পরি। পরির চোখ, হাসি, হাঁটা সবটাই কেমন জানি তোমার মতো। ছোঁয়ার কথা শুনে চমকে ওঠে সিমি। বুকের ভেতর চিনচিন করে ওঠে। তাই? নিজেকে স্বাভাবিক করে বলে সিমি। বাচ্চাটার না মা নেই, আমাকে মামা বলে ডাকে। মানে শুনে সিমির বুকের ভেতর তোলপাড় হয়ে যায়। মনে পড়ে যায় কিছু ঘৃণ্য স্মৃতি। চোখ দুটো টলমল করে ওঠে। বাবাও নেই বোধ হয়। বাবা নেই কেন? সিমি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে। 2 দিন হয়ে গেল এসেছে, ওর বাবাকে দেখিনি। বাচ্চাটা খুব একারে। ছোঁয়া মন খারাপ করে বলে, আমাকে একবার দেখাবি? বাবা আমাকে নিতে আসলে আমি পরীকে নিয়েই যাব। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় ছোঁয়া। আর সিমি ভাবতে থাকে বাচ্চাটার কথা। বিআরটিসি কোম্পানিতে এমডি পদে জয়েন করেছে সাদি। নিজের কেবিনে চোখ বন্ধ করে বসে আছে। তেমন কাজ নেই। বাড়ি চলে যেতে চেয়েছিল কিন্তু বস যেতে দেয়নি। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। চোখ বন্ধ রেখেই বলে সাদি। দোস্ত, আই এম ইন লাভ। আবির এক প্রকার দৌড় এসে বলে। সাদি চোখ ছোট ছোট করে তাকায় আবিরের দিকে। তোর আর আমার মধ্যে এরকম সম্পর্ক না যে তোর এরকম কথা শুনে আমি খুশিতে লাফিয়ে উঠবো। সাদি বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, ও তাই তো, কিন্তু কি করবো বলতো? আমি এবার তোকে না জানি কিছু করতে পারি না। বাঁকা হেসে বলে আবির। আমার বোনের থেকে দূরে থাকবি, ইটস মাই ওয়ার্নিং। আঙ্গুল তুলে জোয়ার শক্ত করে বলে সাদি। কুল কুল। সাদির আঙ্গুলটা নামিয়ে দিয়ে বলে আবির, তোর বোনকে আমার ভালো লাগে না, একদম তোর মতো। আমি তো পিচ্ছিরের প্রেমে পড়েছি। বুকের বাম পাশে হাত দিয়ে বলে আবির। সাদি উঠে দাঁড়ায়, রাগে মাথা ফেটে যাচ্ছে। ইলেকশনে দাঁড়াচ্ছি, বিপুল ভোটে পাশ করব, আর তার আগেই পিচ্ছিটাকে। সাদি ফোনটা হাতে নিয়ে হন হনিয়ে বেরিয়ে যায়। আর কিছু শোনার নেই ওর। ছোঁয়া পরীকে খাইয়ে দিচ্ছে। পরী ফোনে গেমস খেলছে আর খাচ্ছে। আচ্ছা শোনা, তোমার বাবাকে? ছোঁয়া পরীকে প্রশ্ন করে। পরী ফোন থেকে মুখ তুলে ছোঁয়ার দিকে তাকায়। আমার বাবার নাম সিফাত, আলো পাপার নাম পাদি। ছোঁয়া খিলখিল করে হেসে ওঠে। সাদি উচ্চারণ করতে পারে না পরী। ছোঁয়াকে হাসতে দেখে পরীও হাসে। আবার বলো মা। পাদি 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 পাদি। পরী বলতেই থাকে আর ছোঁয়া হাসতে থাকে। তখনই হুড়মুড় করে রুমে ঢুকে সাদি। দুজনে চুপসে যায়, কারণ সাদির চুলগুলো এলোমেলো, শার্টের ইন খুলে গেছে একপাশের, চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। ছোঁয়ার মুখের উপর একটা শপিং ব্যাগ ছুঁড়ে মারে সাদি। ছোঁয়া চমকে ওঠে। বোরখা ছাড়া যেন এক পাও বাড়ি থেকে বাইরে না যায়, নইলে পা কেটে রেখে দেবো, ইডিয়েট। বলে আবার গটগট করে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছোঁয়া আর ও পরীর মুখ চামাচাবি করে। কি হলো ব্যাপারটা? পাপা বদলো কেন? ছোঁয়াকে প্রশ্ন করে পরী। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। এটাকে বকা বলে না মা, এটাকে বলে টর্নেডো। ছোট মোটো একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিয়ে বলে ছোঁয়া।
মা, আবার তোমার পাপার নামটা বলো তো। পাদি 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 পাদি। এই নাম তোমায় কে শিখিয়েছে? সাদি কোমরে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়েছে, চোখে মুখে পানি, ছোঁয়া শুকনো ঢোকিলে। এবার কি হবে? বলো মা, কে শিখিয়েছে? মাম্মা। বলে পরি এক দৌড় দেয়। ছোঁয়া চোখ পাকিয়ে পরীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরি তো পালিয়ে গেল, এখনো কি করবে? কোথায় পালাবে? সাদির দিকে তাকানোর সাহস নেই। আস্তে করে খাবারের থালাটা বিছানায় নামিয়ে এক দৌড় দিতে যায় ছোঁয়া, কিন্তু দৌড় দেওয়ার আগে ঠাস করে পড়ে যায়। সাদি ফোঁস করে শ্বাস নেয়। আমার নাম কি? ছোঁয়ার দিকে এগোতে এগোতে বলে সাদি। ছোঁয়ার বুক ঢিপ ঢিপ করছে। এই লোকটার চেহারা দেখলে ভয়রা দল বেঁধে হাজির হয়। কি নাম আমার? ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া চোখ মুখ খিজে বন্ধ করে ফেলে। প্রতিবন্ধী তুমি? যখন তখন দেখি ধপ ধপ করে পড়ে যাও। বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে সাদি। হ্যাঁ, আমি প্রতিবন্ধী, তো একটা প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিন। গাল ফুলিয়ে বলে ছোঁয়া। ডিসগাস্টিং। মাম্মাকে আবল তাবল নাম শেখালে ওয়াশরুমে ভরে রাখবো তোমায়। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে বলে সাদি। আমি শেখাইনি, ও একাই বলেছে। মুখ টিপে হাসে ছোঁয়া। বাদরামি আমার পছন্দ না। ছোঁয়া হাত এগিয়ে দেয়। ধরুন। সাদি ভ্রুকুচকে তাকায় ছোঁয়ার দিকে। হোয়াট? বাংলা বোঝেন না? আমি পড়ে গেছি তাই হাত এগিয়ে দিলাম, এখন আপনি আমার হাতটা ধরে টেনে তুলুন। কপাট রাগ দেখিয়ে বলে ছোঁয়া। তোমার মনে হয় এটা আমি করব? তা ছিল করে বলে সাদি। মনে হওয়ার কিছু নেই, আপনি আমাকে টেনে তুলবেন। কনফিডেন্স ভালো। সাদি বেলকনির দিকে পা বাড়ায়। ছোঁয়া মিষ্টি করে হাসে। সাধু বেবি, প্লিজ তোলেন না আমায়। ন্যাকামো করে বেশ, খানিকটা জোরেই বলে ছোঁয়া। সাদি দাঁড়িয়ে যায়, ভ্রুকুচকে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়াকে দাঁত কালানো দেখে দাঁত কটমট করে তাকায়। এই মেয়ে, তোমাকে তো আমি। সাদি এগিয়ে যায় ছোঁয়ার দিকে। ছোঁয়ার গলার দিকে দুই হাত বাড়ায়, দাঁতে দাঁত চেপে গলা চেপে ধরার জন্য। ছোঁয়া সাদির দুই হাত মুঠো করে ধরে উঠে দাঁড়ায়। সাদি ভাবাচাকা খেয়ে যায়। থ্যাংক ইউ আমার নাদুস নুদুস কোলুমুলু কিউট সুইট সাধু বেবি। সাদির গাল টেনে নিয়ে বলে ছোঁয়া। সাদি বড় বড় চোখ করেই তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। এই মেয়েটা আস্ত শয়তানের হাতটি। সাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে চলে যায় ছোঁয়া। সাদি এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আস্ত একটা শয়তানকে তুলে এনেছে বাবা। সাদি দাঁতে দাঁত চেপে বলে। শাশুড়ি আর কাকি শাশুড়ি রান্না করছে। সাগর তনু ঘুরতে গেছে। পরি গেমস খেলছে। কুকুর বিড়াল বাগানে খেলা করছে। এখন ছোঁয়া একা। কি করবে বুঝতে পারছে না। কিচেনে গেলে শাশুড়ি এক গাদা কাজ ধরিয়ে দেবে। কাজ করতে একদম ভালো লাগে না ছোঁয়ার, তাই পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির সামনেই বাগান, সেখানে নানা রকমের গাছ আছে। সবে আমি আটি ধরেছে, এখনো শক্ত হয়নি। লঙ্কা গুঁজো আর লবণ দিয়ে খেতে দারুণ লাগবে। ছোঁয়া এক দৌড়ে আম গাছের কাছে চলে আসে। ওড়না গাছের গোড়ায় রেখে হুড়মুড় করে গাছে উঠে পড়ে। সাদির রুমের বেলকনি থেকে স্পষ্ট দেখা যায় গাছটা। সাদি বেলকনিতে বসে ফোনে কারোর সাথে কথা বলছে আর ব্ল্যাক কফি খাচ্ছে। সাধু বেবি, আম খাবেন? সাদি এদিক ওদিক তাকায়। কথাগুলো আকাশের দিকে থেকে ভেসে আসছে, কিন্তু বাঁদরটাকে দেখতে পাচ্ছে না। পরে কল করছি বলে সাদি ফোন রেখে দেয়। সাধু বেবি, আমি আম গাছে, এই যে সোজা তাকান। সাদি ছোঁয়ার কথা মতো সোজা তাকায়। দেখে গাছের সবচেয়ে উঁচু ডালটাতে ছোঁয়া বসে আছে। সাদি তাকাতে সবগুলো দাঁত বের করে হাসে। বাদর। সাদি বিড়বিড় করে বলে, সাধু দুপুরে কি খাবি? সাবিনা বেগম শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে বেলকনিতে আসে। সাদি মায়ের দিকে এক পলক তাকায়। কি খাবি দুপুরে? আর তোর বউ কোথায়? গম্ভীর গলায় বলেন উনি। শাশুড়ি, আমি এখানে। তুমি ওখানে কেন? পড়ে গেলে হাত পা আস্ত থাকবে না। বিচলিত হয়ে বলেন উনি। আম খাবেন? তর কাঁচা আম, দরজার পাল্লার চাপ দিয়ে ভেঙে লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মেখে তাতে আম ডুবিয়ে খেতে যা লাগে না, উফ, আমার তো জিভে পানি চলে আসছে। ছোঁয়া আমি একটা কামড় দিয়ে বলে। সাবিনা বেগম চোখ পাকিয়ে তাকায়।
চৌধুরী পরিবারের বড় বউ। শাশুড়ি পরে টুকু আমি বলছি, হ্যাঁ? এই ডায়লগ আমার পুরো মুখস্থ। শোনো মেয়ে, চৌধুরী পরিবারের বড় বউ তুমি, এটা ভুলে যেও না। চৌধুরী পরিবারের বউরা কখনো গাছে ওঠে না। কি ঠিক আছে না? সাদি একবার মায়ের দিকে তাকাচ্ছে তো একবার ছোঁয়ার দিকে তাকাচ্ছে। এদের ঝগড়া বিরক্ত লাগে সানির। সাধু, তোর বউকে আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি ও নিচে না নামে তাহলে ওর একদিন কি তোর যতদিন লাগে। বলে হনহনিয়ে চলে আসে। ছোঁয়া গোমরা মুখ করে আস্তে আস্তে গাছ থেকে নেমে পড়ে। একটা মানুষের মুখেও রসকস নেই। বেরো শিকের দল দুপুরের খাবার সার্ভ করার দায়িত্বটা ছোঁয়াকে দিয়েছে ওর শাশুড়ি। ছোঁয়া সবাইকে খাবার বেড়ে দেয়। সাদি এখানে খেতে আসেনি, ওর ভালো লাগছে না। আজকে খাবার টেবিলে ছোঁয়া নতুন একজন মানুষকে আবিষ্কার করে। সিফাত পরীকে কোলে করে খাচ্ছে। পরী বাবাকে এটা সেটা অনেক কথা বলছে। বেচারা একটুও বিরক্ত হচ্ছে না, বরং মাঝে মাঝে খাওয়া বাদ রেখেও মেয়ের কথা শুনছে। ছোঁয়া মুগ্ধ হয়। আচ্ছা, এত ভালো বর, এত কিউট মেয়ে থাকার পরেও পরীর মা কেন চলে গেল? ছোঁয়ার মনে প্রশ্ন জাগে। তোমার আর সাধুর মধ্যে কি হয়েছে? শাশুড়ি ছোঁয়াকে জিজ্ঞেস করে। হাত ধরাধরি হয়েছে। ছোঁয়া আনমনে উত্তর দেয়। সাদি তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল। ছোঁয়ার কথা শুনে আটকে যায়। সিফাত মুখে ভাত পুড়তে যাচ্ছিল, ছোঁয়ার কথা শুনেই থেমে যায়। শাশুড়ি আর কাকি শাশুড়ি একে অপরের মুখের দিকে তাকায়। শ্বশুর মশাই কাশি দিয়ে উঠে। ছোঁয়া সবার দিকে তাকায়। কি হলো? সবাই এমন থেমে গেল কেন? এই মেয়ে, রুমে এসো। সাদি কর্কশ গলায় বলে, হনহনিয়ে চলে যায়। ছোঁয়া এখনো ভেবে পাচ্ছে না ও ভুল বলল কি, সবাই এমন বিষম খেয়ে গেল কেন, আর সাদি বা রুমে কেন ডাকছে। তবে বেশ বুঝতে পারছে কপালে শনি আছে। এই মেয়ে, তোমার কি কোনো দিন বুদ্ধি হবে না? সাবিনা বেগম ছোঁয়ার হাত ধরে টেনে এক পাশে নিয়ে ফিসফিস করে বলে। ছোঁয়া কাছুমাছু হয়ে দাঁড়ায়। আমি কি করলাম? মুখটা কালো করে ঋণ ঋণিয়ে বলে, কি করেছ? কি করেছি? আমার ছেলে তোমার হাত ধরেছে, এটা ভাসুর শ্বশুরের সামনে বলতে লজ্জা করলো না তোমার? দাঁতে দাঁত চেপে বলেন তিনি। ও মা, হাত ধরা আবার খারাপ নাকি? কপাল ঝাপকে সাবিনা বেগম। আমার ছেলে ডাকছে তোমায়, যাও। ছোঁয়ার দিকে কটমট চোখে তাকিয়ে বলে সাবিনা বেগম। ডাকছে তো বকা দেওয়ার জন্য, ভালো তো আর বাসবে না। আপনি আর আপনার ছেলে দুজনেই এক, কথার সাথে কলার জুস ছড়ে। বলে এক দৌড় দেয় ছোঁয়া। না হলে শাশুড়ি এখন চোখ দিয়ে ভস্ম করে দেবে। কুত্তা বিলাইয়ের সাথে ধবধবে সাদা রুমে ছোঁয়াকে বন্দি করে রেখেছে সাদি। রুমে ঢোকার সাথে সাথে কোনো কথা না বলে হাত ধরে টেনে এই রুমে এনে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন করলা সাহেব। ছোঁয়ার রাগ আকাশ ছুঁই ছুঁই। লোকটার কত বড় সাহস ছোঁয়াকে রুমে বন্দি করে রাখে। শালা খবিস, জীবন নেও বউ পাবি না। আমার মতো ইনোসেন্ট কিউট সুইট মেয়েকে বন্দি করে রেখেছিস। একবার বের হয়ে তোর টাক মাথা আর সবগুলো চুল টেনে টেনে ছিড়ব আমি। ছোঁয়ার অদ্ভুত গালি শুনে সাদি কাছুমাছু হয়ে আশেপাশে তাকায়। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সাদির দিকে। আসলে সাদির অফিসের দুজন স্টাফ এসেছে, আর ওদের সাথে এসেছে আবির। সাদি একটা প্রজেক্ট করেছে, সেটা দেখবে বলে এসেছেন ওনারা। যদিও সাদির ওনাদের বাড়িতে আনার কোন ইচ্ছে ছিল না, কিন্তু আবির এক প্রকার জোর করেই এনেছে ছোঁয়ার পরিচয় জানবে বলে। তাই সাদি ছোঁয়াকে রুমে এনে আটকে রেখেছে। ও চাই না ছোঁয়াকে আবির দেখুক। সাদি দাঁতে দাঁতে চাপে। আবির শক্ত করে হেসে ওঠে। বোনকে রুমের বন্দি করে রেখেছে নিশ্চয়ই। আবির এককাল হেসে বলে, গাইস, প্রজেক্ট দেখা শেষ, এবার চলুন আমার সাথে। সাদি ধপ করে ল্যাপটপ বন্ধ করে ফেলে। ও মা, যাবো কি? আন্টি যে বললো লাঞ্চ করে যেতে, আমি এবার আন্টির কথা বলতে পারবো না। আবির আড়মোড়া ভেঙে বিছানায় গা এলিয়ে দিল। আদি বিরক্ত হয়। যত তাড়াতাড়ি সম্ভব এদের এখান থেকে বের করতে হবে, না হলে ওই ইডিয়েটটা মান সম্মানের দফা রফা করে ফেলবে। ওই তচ্চার শাশুড়ি তেতো ছেলে, দরজা খুলে দিন, আমার আমগুলো গাছতলে পড়ে আছে, কেউ নিয়ে যাবে। ছোঁয়া দরজা ধাক্কাতে ধাক্কাতে আবারও বলে ওঠে। চমকে উঠে সাদি। আবিরের হাসি যাওয়া হয়। আমি বরং দরজাটা খুলে দিয়ে আসি বলে আবির উঠে বসে। সাদি বড় বড় পা ফেলে দরজা খুলে ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায়, কোমরে হাত দিয়ে দাঁড়ায়।
এই যে মিস্টার, সমস্যা কি আপনার? হ্যাঁ, আমাকে এখানে বন্দি। ছোঁয়ার কথা শেষ হওয়ার আগেই সাদি ছোঁয়ার গাল থেকে ওড়না টেনে নিয়ে হাত বেঁধে দেয়। তারপর কভার থেকে স্কচ টেপ বের করে ছোঁয়ার মুখে লাগিয়ে দেয়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এটা কি হলো? কুকুর আর বিড়াল বিছানায় আরাম করে বসে দেখছে ছোঁয়াকে। এবার কথা বলো, ইডিয়েট একটা। কমন সেন্স নেই তোমার? ইচ্ছে করছে ঠাটিয়ে চর বসিয়ে দিই। কড়া গলায় বলে সাদি। ছোঁয়া ভ্রু কুচকে শুধু তাকিয়ে আছে। কি পরিমাণ নির্দয় এই লোকটা ভাবা যায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে আবার দরজা খুলে বেরিয়ে যায়। ছোঁয়া সেদিকে অসহায় চোখ করে তাকিয়ে আছে। এই ছিল কপালে। বাইরে এসে দেখে আবির আর রুমে নেই। নিশ্চয়ই মা নিয়ে গেছে। থ্যাংক গড। সাদিও চলে যায়। আপদগুলোকে বাড়ি থেকে বের করতে পারলেই শান্তি। খাবার না খেয়ে বাড়ি থেকে নড়বেই না আবির। সাবিনা বেগম খাবার বেড়ে দিচ্ছে ওনাদের। আদি মুখ বাঁকিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আবির এদিক ওদিক তাকাচ্ছে। ছোঁয়াকে খুঁজছে, কিন্তু কোথাও নেই মেয়েটা। তাহলে কি এই বাড়িতে থাকে না ও? তাহলে থাকে কোথায়? মনে মনে আওড়াতে থাকে আবির। শাশুড়ি, শাশুড়ি আপনি কোথায়? ছোঁয়া বাড়ির মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলে। চমকে উঠে সাদি। এই মেয়ে এখানে আসলো কি করে? সাবিনা বেগম ভ্রু কুচকে তাকায় ছোঁয়ার দিকে। এই মেয়ের কোনো কাণ্ড জ্ঞান নেই। আবিরের মুখে হাসি ফুটে ওঠে। সাদিকে সামনে দেখে মুখ ভেঙচি কেটে ছোঁয়া। সাদি চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। তাতে ছোঁয়া পাত্তা দেয় না। আবির খাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছে। ছোঁয়া ওনায় বেঁধে নিয়ে এসেছে আমগুলো। সাদির ইচ্ছে করছে এই মেয়ের মাথা ফাটাতে। তোমার মেয়ে তোমাকে খুঁজছে। বাচ্চা তো, বাচ্চা মেয়ে রেখে এদিক সেদিক ঘোরাঘুরি করো কি করে? সাদি গম্ভীর গলায় বলে। আবিরের মুখটা কালো হয়ে যায়। এরকম মেয়ের আবার মেয়ে আছে ভাবা যায়। দুদিনে কত শত কল্পনা জল্পনাই না করেছিল ছোঁয়াকে নিয়ে। এত বড় ছ্যাঁকা খাবে কে জানতো? দূর। ছোঁয়া সাদিকে ভেঙচি কেটে সিঁড়ি বেয়ে হনহনিয়ে চলে যায়। সাদি ফোঁস করে শ্বাস নেয়। আবির আর খেতে পারছে না। যা ছ্যাঁকা খেয়েছে তাতেই পেট ভরে গেছে। আবির, খাচ্ছ না কেন? একটু আগে তো না খেতে পেরে মরেই যাচ্ছিলে। দাঁতে দাঁত চেপে বলল সাদি। আবির কটমট চোখে তাকায় সাদির দিকে। সত্যি তো খাচ্ছ না কেন? খাবারটা কি ভালো লাগছে না? অন্য কিছু বানিয়ে দেব? সাবিনা বেগম বললেন। আবির অপ্রস্তুত হাসে। মুখে খাবার পুরে বলে আবির। তখনই আবার ছোঁয়া পরীকে কোলে করে নিচে নামে। সাদি ছোঁয়া শক্ত করে দাঁড়ায়। আবির তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। শাশুড়ি। সাবিনা বেগম চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া মাথা নিচু করে ফেলে। এখানে কেন তুমি? আসলে পরি চিপস খাবে, কিন্তু বাসায় চিপস নেই, তাই ভাবছিলাম দোকান থেকে কিনে নিয়ে আসি। ঋণ নিয়ে বলে ছোঁয়া। আন্টি ওকে? আবির প্রশ্ন করে। কেন বাবা? ওর সম্পর্কে তুমি কেন জিজ্ঞেস করবে? আর আমি বলবো কেন? সাবিনা বেগম কড়া দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির থতমত খেয়েছে। যেমন ছেলে তার তেমন মা। না মানে আসলে। আবির আমতামতা করে বলতে নেয়। মানে আসলে এসব কথা আমার আর। শাশুড়ি আমি বলে দিচ্ছি। সাবিনা বেগমকে থামিয়ে বলে ছোঁয়া। একগাল হেসে এগিয়ে আসে। এরকম মানে আসলে এসব কথা আমার আর আমার ছেলের পছন্দ না। এটা চৌধুরী বাড়ি। এই বাড়িতে মানে আসলে এসব চলে না। ঠিক আছে না শাশুড়ি? সাদি দীর্ঘশ্বাস ফেলে। শাশুড়ি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আবির গালে হাত দিয়ে তাকিয়ে আছে। এই মেয়েটার কথা বলার স্টাইলও ভালো লেগে গেছে ওর। এই ছেলে তোমার খাওয়া শেষ হলে বিদায় হও, ধমক দিয়ে বলে সাবিনা বেগম। ছোঁয়া চমকে ওঠে। আবির কোনো রকম হাত ধুয়ে হুড়মুড় করে বেরিয়ে যায়। সাদি রুমে চলে যায়। এই মেয়ে, তোমার কি কোনো দিন কাণ্ড জ্ঞান হবে না? যাও রুমে। বাড়িতে চিপস না থাকলে অন্য কেউ দোকানে যাবে। তোমাকে যেতে কে বলেছে? শাশুড়ির ধমক শুনে ছোঁয়া রুমে চলে যায়। পুরি কেঁদে ফেলে। ও ভেবেছে ওকেই বকা দিয়েছে। রান্না করার ভয়ে রাতে ছোঁয়া পরীকে নিয়ে ছাদে চলে যায়। শ্বশুর মশাইয়ের ফোন নিয়ে এসেছে। ছোঁয়ার একটা বাটন ফোন। আজকে শ্বশুরের কাছে বায়না করেছে একটা স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য, আর তিনি বলেছে কালকেই কিনে দেবে। ছোঁয়ার খুশি আর দেখে কে। এখন দুজন মিলে কার্টুন দেখবে বলে ঠিক করেছে। আর ছাদে আসার কারণ হলো যাতে কেউ ডিস্টার্ব না করে। রাতে খাবার টেবিলে সবাই উপস্থিত। ছোঁয়া পরীকে নিয়ে একটু আগেই নিচে নেমেছে। আর তখনই সাবিনা বেগম ছোঁয়াকে কাজে লাগিয়ে দিয়েছে। শশা কাটতে হচ্ছে ছোঁয়াকে।
আর সবার খাওয়া শেষ হয়ে গেলে বাসনও ওকেই মাজতে হবে। দুঃখে কান্না চলে আসছে ছোঁয়ার। বাড়ি থাকতে একটু কাজ করতে হতো না, মা আর আপি সব কাজ করত, কিন্তু এখানে দজ্জাল শাশুড়ি একটার পর একটা কাজ দিয়ে যাচ্ছেন। সাদি সবাইকে কিছু বলতে চায়, তাই খাবার সামনে নিয়ে বসে আছে, খাচ্ছে না। সবাই চলে আসার পর সাদি লম্বা শ্বাস নেই। বাবা কিছু বলতে চাইছি। বলো। খাবার মুখে পুরে বলেন উনি। কালকে সকালেই ঢাকা চলে যাব আমি। সে কি রে, মাত্র 3 দিন হলো বাড়িতে এসেছিস আর এখনই ঢাকায় যাবি কেন? সিফাত জিজ্ঞেস করে। আমি ওখানেই থাকবো, এরকম সস্তার জবে আমার পোষাবে না। আর তোর বউ? সাদির প্লেটে ডাল দিয়ে বলেন সাবিনা বেগম। ও তো অনেক ছোট, সংসারে কিছু বোঝে না। তুমি না হয় ওকে শেখাও সংসার কিভাবে করতে হয়, শিখে গেলে নিয়ে যাব। মায়ের দিকে তাকিয়ে বলে সাদি। ছোঁয়া একপাশে দাঁড়িয়ে শুনছে সব। আমি ওকে রাখতে পারবো না। তুই ওকে শেখাবি কি করে সংসার করতে হয়, শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয়, তারপর এখানে এনে রেখে যাবি। কর্কশ গলায় বলেন উনি। মা তুমি কি শুরু করলে বলবে? বিরক্ত হয়ে বলে সাদি। কিছুই শুরু করিনি। সিফাতকাল চলে যাবে, তুইও চলে যাবি, আর এই বুড়ো মায়ের ঘাড়ে রেখে যাবি তোর ছোট বউকে, আর সিফাত রেখে যাবে ওর মেয়েকে। আমি কি মানুষ না? আমার কি কোনো সকাল্লাদ নেই? ছেলের বউ নিয়ে আমারও সংসার করতে ইচ্ছে করে। সিফাত মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। সত্যি মাকে বলার মতো কিছুই নেই ওর। তোমার এসব ইমোশনাল ড্রামা বন্ধ করো তো, জাস্ট বিরক্ত লাগে আমার। তোমার বড় ছেলেকে বলো তার বউ কোথায়, তাকে নিয়ে আসতে, তারপর তার সাথে সংসার করো। সাদি হনহনিয়ে চলে যায়। সুলাইমান চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। তোমরা কেন খাচ্ছ না? তাড়াতাড়ি খাবার শেষ করো। কঠিন গলায় বলেন উনি। ছোঁয়ার চোখে পানি চলে আসে। মায়ের সাথে কেউ এমন ব্যবহার করে? মা, আমি বিয়ে করতে পারবো না। আমি তোমার শখ আহ্লাদ মেটাতে পারবো না। তুমি পরীর মুখের দিকে তাকাও না মা, দেখো কত মায়া মেয়েটার মুখে। ওকে নিয়েই তোমার শখগুলো পূরণ করো না মা। নিয়ে বলে সিফাত। সাবিনা বেগম কিছু বলে না। এই মেয়ে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? খেতে বসো। ছোঁয়াকে বলেন উনি। ছোঁয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। খিদে নেই আমার। সাবিনা বেগম কিছু বলে না, নিজের ঘরে চলে যায়। মানুষটা খুব কঠিন মনের, সবাইকে নিজের কষ্ট দেখায় না উনি। ছোঁয়া সাদির রুমে আসে। কানে হেডফোন গুজে বেলকনিতে বসে আছে তিনি। ছোঁয়ার ভীষণ রাগ হয়। মাকে কথা শুনিয়ে এখানে এসে গান শোনা হচ্ছে। তাত কটমট করে সাদির দিকে আসতে যায়। একটু আগে সাদি হাত ফুঁসকে পানির বোতল পরে অনেকটা পানি পড়েছিল ওখানে। ছোঁয়া সেটা খেয়াল করে না। হনহনিয়ে আসতে গিয়ে ঠাস করে পড়ে যায়। থাপ করে শব্দ হওয়াতে সাদি পেছনে তাকায়। ছোঁয়াকে পড়ে থাকতে দেখে বোঝা শেষ, এই মেয়েটা আবার পড়ে গেছে। কান থেকে হেডফোন খুলে সাদি। ছোঁয়া চোখ মুখ খিঁচিয়ে বন্ধ করে আছে। প্রবলেম কি? সাদি ভ্রুকুচকে জিজ্ঞেস করে ছোঁয়াকে। ছোঁয়া চোখ খুলে। খুব বেশি ব্যথা পায়নি। গোল হয়ে বসে ছোঁয়া। আপনার প্রবলেম কি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? কোথাও যাওয়া হচ্ছে না আপনার, এখানেই থাকবেন। ভরা সংসার চাই আমার শাশুড়ির, তো তাকে তো তাই দিতে হবে। বছর ঘুরতে না ঘুরতে আমি মা হব, আর আমার শাশুড়ি দাদিমা হবে। এভাবে 12 বছরে 12টা নাতি দিব শাশুড়িকে। তারপর তার সংসার ভরে যাবে, বুঝলেন? এক নাগারে কথাগুলো বলে ছোঁয়া। সাদি কপালে 3টে ভাঁজ ফেলে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। এত ফালতু কথা বলে কি করে মেয়েটা? তোমার কি আমার হাতে চড় খেতে ইচ্ছা করছে? হাত দেখিয়ে বলে সাদি। আমি ভয় পাই না আপনাকে। আমি যা বলেছি তাই হবে। আমার শাশুড়িকে ভরা সংসার দিতেই হবে, নাহলে আপনাকে ন্যাড়া করে দেব আমি। রাগে ফুসফুস করতে করতে বলে ছোঁয়া। আই নিড অনেকগুলো বেবি। আমার বেবি চাই মানে চাই, লাগবে মানে লাগবে, এখন মানে এখনই। বলেছি মানে বলেছি, না করলে কান্না করব মানে করবই, বলে দিলাম। মনে ভয় ডর নেই তোমার? ভ্রুকুচকে বলে সাদি। ও মা, ভয় কেন পাবো? আমি তো হিরো আলমকেই ভয় পাই না, আর আপনাকে ভয় পাবো? ছোঁয়া কথা শেষ হওয়ার সাথে সাথে ঠাস করে গালে থাপ্পড় পড়ে। গালে হাত দিয়ে তাকিয়ে থাকে সাদির দিকে। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সিরিয়াসলি শুধুমাত্র ভয় পায় না বলে চড় মারবে? আর চড় মারলে ছোঁয়া ভয় পেয়ে যাবে? মগের মুল্লুক নাকি? ইডিয়ট।
দুই হাতে মাথা চেপে ধরে বলে সাদি। ভীষণ বিরক্ত লাগছে। ছোঁয়ার চোখ দুটো টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে। যাও এখান থেকে। ধমক দিয়ে বলে সাদি। এবার ফুপিয়ে ওঠে ছোঁয়া। গাল থেকে হাত সরায়, 5 আঙ্গুলের ছাপ পুষে গেছে, ফর্সা গালটা লাল হয়ে গেছে, ভীষণ ব্যথা করছে। রাগে দুঃখে ছোঁয়া সাদির ডান হাতটা টেনে নেয়, তারপর তাতে কামড় বসিয়ে দেয়। এত জোরে কামড় বসায় যে সবগুলো দাঁত বসে যায়। সাদি ভ্রুকুচকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে ঠাঁটিয়ে আরেকটা চড় মারতে। এই মেয়ে, সাদি গর্জন তুলে বলে। চোখ দুটো মুহূর্তেই লাল হয়ে গেছে। ছোঁয়া মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়, তবুও বুঝতে দিচ্ছে না। সাদি ছোঁয়া যাওয়ার দিকে এক পলক তাকিয়ে হাতের দিকে তাকায়। কুকুর নাকি তুমি? ছোঁয়া দাঁত কটমট করে, হাত শক্ত করে, সাথে সাথে অপর গালে আরেকটা চড় পড়ে। এবারের চড়টা আরো জোরে দিয়েছে। 2 গালে হাত দিয়ে শব্দ করে কেঁদে ফেলে ছোঁয়া। জীবনে মা বাবাও কখনো মারেনি ছোঁয়াকে, ফার্স্ট টাইম ছাড় খেলো। 2 গালে 10টা আঙ্গুলের ছাপ পড়ে গেছে। অ্যালার্জি থাকায় গাল দুটো টানা দিয়ে ফুল উঠেছে। এখান থেকে যাও। সাদি চোখ বন্ধ করে কানে হেডফোন গুজে বলে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকায়। মানুষটা এত নিষ্ঠুর কেন? একটু কি মায়া হয় না? এভাবে কি করে মারতে পারলো ছোঁয়াকে? একবারও হাত কাঁপলো না? সাদি চোখ খুলে দেখে ছোঁয়া এখনো বসে আছে। এই মেয়ে, যেতে বলছি না। ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া কেঁপে ওঠে। সাদির হাত থেকে হেডফোন নিয়ে সেটা বেলকনি দিয়ে ফেলে দিয়ে ভোঁ দৌড় দেয়। এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। 2 সেকেন্ড সময় লাগে সাদির বুঝতে ওর সাথে ঠিক কি হলো। প্রিয় হেডফোন এটা সাদির, খুব স্পেশাল মানুষ গিফট করেছিল এটা। কখনোই কাজ ছাড়া করে না। এক লাফে উঠে দাঁড়ায় সাদি। বেলকনির রেলিং ধরে উঁচু থেকে উকি দেয় দেখার জন্য কোথায় পড়েছে। ইটের উপর পড়েছে আর 3 টুকরো হয়ে গেছে। স্তব্ধ হয়ে যায় সাদি। 2 পা পিছিয়ে যায়, রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ওইটুকু একটা পুচকে মেয়ের এতটা সাহস কি করে হয়? আজকে ওই মেয়েটাকে দেখে নেবে সাদি, উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখবে। কত বড় সাহস! ডিসকাস্টিং। হাতের দিকে তাকায় সাদি। ছোঁয়া শাশুড়ির ঘরে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে। কান্না করার মতন একটা নিরাপদ জায়গা দরকার। সাবিনা বেগম বিছানায় গোল হয়ে বসে পরীকে পড়াচ্ছে। বাচ্চা মেয়েটা সবে কথা শিখেছে, এখনই তাকে পড়া শেখাচ্ছে। তার ছেলে মেয়ের বেলায়ও এমনটা করেছে। কথা বলা শেখার পরই পড়তে শিখিয়েছে। শুধু পারিনি সাদিকে শেখাতে। জন্মের পর থেকে ছেলেটা ঘাড় দাঁড়া। হওয়ার মিনিট কয়েক পরই ওকে ঘাড় সোজা করে শোয়ায়, আর তখনই সাদি ঘাড় ব্যাকা করে নেয়। বেশ কয়েকবার চেষ্টা করেও ঘাড় সোজা করে শোয়াতে পারেনি। ছোঁয়া শাশুড়ির কোলে মাথা রেখে হু হু করে কেঁদে ওঠে। সাবিনা বেগম ছোঁয়ার দিকে সরু চোখে তাকিয়ে থাকে। হলো কি মেয়েটা? মাম্মা। পরি ডাকে ছোঁয়াকে। ছোঁয়া কথা বলে না, কাঁদতে ব্যস্ত। সাবিনা বেগম হাত রাখে ছোঁয়ার মাথায়। তখনই সিফাত আর শ্বশুর মশাই রুমে ঢুকে। ছোঁয়াকে কাঁদতে দেখে শফিক চৌধুরী হকচকিয়ে যায়। কি হয়েছে ছোঁয়া, কাঁদছে কেন? ছোঁয়ার পাশে বসে বলে। শ্বশুর মশাইয়ের আহ্লাদী কথা শুনে ছোঁয়ার কান্নার গতি বেড়ে যায়। উঠে বসে। ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে ওনারা। 2 গাল অসম্ভব ফুলে গেছে, 10 আঙ্গুলের ছাপ স্পষ্ট। কেন মারলো তোমায়? শাশুড়ি গম্ভীর গলায় বলে। ছোঁয়া চোখের পানি মুছিয়ে ফেলে। পরি ছোঁয়ার গায়ের সাথে লিপটে আছে। ছোঁয়াকে কান্না করতে দেখে বেচারা ভয় পেয়ে গেছে। শাশুড়ি বলল না ওনার ভরা সংসার চাই, তাই আমি ওনার কাছে বেবি চেয়েছিলাম, আর তাই উনি আমাকে মেরেছে। ফুপিয়ে বলে ছোঁয়া। সিফাত হেসে ফেলে। শাশুড়ি কপালে হাত দিয়ে বসে। মেয়েকে উনি কি করে মানুষ করবে? 16 বছরের মেয়ে এতটাই বাচ্চা হয়? সাবিনা বেগমের তো 15 বছরে বিয়ে হয়েছিল, কিন্তু উনি তো এমন ছিলেন না। শফিক চৌধুরী ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। খুব খারাপ লাগে মেয়েটার জন্য। যদি উনি সিমিকে পছন্দ না করতো তাহলে এটুকুনি মেয়েকে বিয়ের বোঝা বইতে হতো না। আমার ছেলেটা। আমি বাড়ি যাব, আমার বাবাকে এনে দিন, আমি মায়ের কাছে যাব। এনে না দিলে আমি একাই চলে যাব। ছোঁয়া বলে। এই রাতের বেলায় বাড়ির বউরা বাড়ির বাইরে যায় না? সাবিনা বেগম কড়া গলায় বলে। ছোঁয়া পরীকে কোলে করে উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? ছোঁয়া শাশুড়ির কথার উত্তর দেয় না, সোজা চলে যায় সাদির রুমে। এই রুমটা তো ওই লোকটার একার না, এটা ছোঁয়ারও রুম। পরীকে বিছানায় বসিয়ে দেয় ছোঁয়া। মেয়েটা চুপচাপ আছে, কোনো কথাও বলছে না। ছোঁয়া চোখের পানি মুছে পরীর পাশে বসে। এখনো ফুপিয়ে যাচ্ছে। মাম্মা খাবো।
পরি ছোঁয়ার কোলের মধ্যে বসে বলে। পরির মুখের দিকে তাকায় ছোঁয়া। এইটুকুনি হয়ে গেছে মুখটা, হয়তো খুব ভয় পেয়েছে। কি খাবে মা বলো? ছোঁয়া পরির মুখে হাত বুলিয়ে বলে, নুডলস। পরি আলতো হেসে বলে, আচ্ছা তুমি বসো, আমি বানিয়ে আনছি। পরি মাথা নাড়ে। ছোঁয়া ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে সাদির কিচেনে চলে যায়। সেখানে প্রয়োজনীয় সবকিছুই রাখা থাকে। সেদিন ছোঁয়া দেখেছে চটপট নুডলস রান্না করে ফেলে। নুডলসটা বাটিতে ঢালতে গিয়ে গরম কড়াইতে হাত লেগে যায় ছোঁয়ার। করে আর্তনাদ করে ওঠে, কিন্তু এই চার দেয়ালের মধ্যেই থেকে যায় ছোঁয়ার আর্তনাদ। কেউ শুনতে পায় না। কোনো রকমে নুডলসটা বেড়ে নেয় ছোঁয়া, বা হাত দিয়ে ধরে পরির সামনে রাখে। সাদি তখন রুমে আসে। মা হাত দিয়ে খেতে পারবে? ছোঁয়া জিজ্ঞেস করে। পরি ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে থাকে, আসলে কি বলবে বুঝতে পারছে না। পারবে না। ছোঁয়া অসহায় মুখ করে তাকায় পরির দিকে। সাদি ফোন দেখছে। ছোঁয়া চোখ মুখ খিঁচে পরির মুখে তুলে দেয় খাবার। মাম্মা গরম। পরি ছোট ছোট চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া চোখ খুলে। সাদির নজর যায় ছোঁয়ার হাতের দিকে। ইডিয়েট, বিড়বিড় করে বলে সাদি। মাম্মা এসো, পাপা খাইয়ে দেবে। সাদি হাত বাড়িয়ে বলে। পরি একগাল হেসে ছোঁয়ার হাত থেকে নুডলসের বাটি নিয়ে সাদির কাছে চলে যায়। মেয়েটা ভীষণ ভালোবাসে সাদিকে, কিন্তু মাঝে মাঝে সাদির ব্যবহারে ভীষণ ভয় পেয়ে যায়। ছোঁয়া ভ্রুকুচকে পরির দিকে তাকায়। যে রান্না করলো তাকেই পাত্তা দিল না। ছোঁয়া টান টান হয়ে শুয়ে পড়ে। ভালো লাগছে না, বেশি কান্না করাই মাথা ব্যথা করছে। এখন একটা লম্বা ঘুম দরকার। হাতে আর গালে ভীষণ জ্বালা করছে, কিন্তু ছোঁয়া পাত্তা দিচ্ছে না। এর থেকেও ঢের বেশি জ্বালা করছে ছোঁয়ার মনে। সাদি পরির সাথে গল্প করছে আর খাইয়ে দিচ্ছে পরিকে। খাওয়া শেষ হলে ছোঁয়ার পাশে শুয়ে দেয়। ততক্ষণে ছোঁয়া ঘুমিয়ে পড়েছে। নজর যায় ছোঁয়ার দিকে। মুখটা বাঁকা করে ঘুমিয়ে আছে, দুই গালে ফুলে গেছে, হাতটা লাল হয়ে গেছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। ড্রয়ারে থাকা মলম বের করে ছোঁয়ার গালে আর হাতে লাগিয়ে দেয়। তারপর ছোঁয়ার গালে হাত রেখে তাকিয়ে থাকে ছোঁয়ার মুখের দিকে। সরি মনে মনে বললেও মুখে বলতে পারে না সাদি। এই প্রথমবার সাবিনা বেগমের চোখে পানি দেখল তনু। মায়ের কান্না দেখে একদম ভালো লাগছে না। 1000 বার জিজ্ঞেস করেছে কি হয়েছে, বলছেন একদম পাথরের মতো বসে আছে। সাহেলা বেগম অর্থাৎ সাগরের মা, তনুর কাকিমা, উনি রান্না করছে। এতক্ষণ সাবিনা বেগমকে সান্ত্বনা দিচ্ছিল। পরি তনুর গা ঘেঁষে বসে আছে। ছোঁয়া একপাশে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে আর মনে মনে নাগিন ড্যান্স দিচ্ছে। সাদি রাতের বেলায় চলে গেছে। সকালবেলা কল করে জানিয়েছে উনি এখন ঢাকায় আছে, কবে বাড়ি ফিরবে জানা নেই। সেই থেকে সাবিনা বেগম কান্না করছে। মা কান্না কেন করছো বলবে প্লিজ, এভাবে ভালো লাগছে না। তনু এবার চরম বিরক্ত হয়ে বলে। সাবিনা বেগম নড়ে চড়ে বসে। মনে হয় এতক্ষণে হুঁশ ফিরেছে। আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। এক পলক তাকায় ছোঁয়ার দিকে। সাহেলা রান্না কত দূর? নাক টেনে বলেন সাবিনা বেগম। এ ভাবি প্রায় শেষ। শেষ রুটিটা তাওয়ায় দিয়ে বলেন উনি। শাশুড়ি আমি বাড়ি যেতে চাই, বাবাকে আসতে বলে দিয়েছি। ছোঁয়া রিনরি নিয়ে বলে, ঢাকা যাবে তুমি এখন, বাড়ি যাওয়া হবে না তোমার। কর্কশ গলায় বলেন উনি। ছোঁয়ার মনটা খারাপ হয়ে যায়। যে চলে গেছে তার কাছে কেন যাব? আশ্চর্য। মা কি বলছো তুমি? তনু বলে, কেন তুই শুনলি না আমি কি বললাম? তুই ওকে নিয়ে যাবি। পাগল হয়ে গেছো তুমি? সবে ওকে স্কুলে ভর্তি করলাম, এখন যদি ও চলে যায় তাহলে পড়াশোনার কি হবে? পড়াশোনা পরেও করতে পারবে, কিন্তু স্বামী হাতছাড়া হয়ে গেলে আর ফেরত পাবে না। মায়ের কথা শুনে তনু দমে যায়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় শাশুড়ির দিকে। ওই রাক্ষসটাকে ধরে রাখতে হবে। আমার ছেলেকে ইমপ্রেস করতে পারো না? বউ থাকতে চলে গেল কিভাবে? ছোঁয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলেন তিনি। উনার কাছে মনে হচ্ছে সব দোষ ছোঁয়ার। এভাবে বলছেন কেন? উনি চলে গিয়েই ভালো হয়েছে। আস্তে করে বলে ছোঁয়া। ছোঁয়ার কথা সাবিনা বেগমের কানে পৌঁছায় না। পৌঁছালে এতক্ষণে ধুয়ে দিত ছোঁয়াকে। এভাবে দাঁড়িয়ে কেন আছো? জলদি রেডি হয়ে নাও, আর সারাক্ষণ আমার ছেলের সাথে চিপকে থাকবে, বুঝেছ? ছোঁয়া মনে মনে রেগে যাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। বলছিলাম কি আজকে বাড়ি থেকে ঘুরে আসি, কালকে যাব। একটু সাহস বাড়িয়ে বলে ছোঁয়া।
সাবিনা বেগম ভ্রু কুচকে কিছুক্ষণ চিন্তা করে। কালকে না, আজকেই যাবে। এখনই বাড়িতে চলে যাও, সারাদিন ওইখানে থাকবে, তারপর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। ছোঁয়া দাঁত কটমট করতে করতে রুমে চলে যায়। এই মহিলার মাথা খারাপ হয়ে গেছে। একবার বাড়ি যাই, তারপর আমাকে আর খুঁজেই পাবে না। ঢাকা আমি কিছুতেই যাব না। এই হনুমানের কাছে যাওয়ার থেকে বিষ খেয়ে মরা ভালো। 10 মিনিটে রেডি হয়ে বেরিয়ে আসে ছোঁয়া। এতটা তাড়াহুড়ো করে রেডি হয়েছে যে চুলটা আঁচড়ায়নি। পরীক্ষেন্দ্র ছেড়ে কিছুতেই যাবে না, তাই পরীকে সাদা একটা ফ্রক পরিয়ে নেয়। তারপর সিফাতের রুমে যায়। সকাল 7টা বাজে, এখনো উনি ওঠেনি। ছোঁয়া দুবার দরজায় নক করে। এসো। ঘোর জড়ানো কণ্ঠে বলে সিফাত। ছোঁয়া গুটি গুটি পায়ে ভেতরে ঢোকে। সিফাত চোখ ডুলে উঠে বসে। ভাইয়া আমি বাড়ি যাচ্ছি, তো পরীকে নিয়ে যেতে চাই। নিয়ে যাবে? সিফাত একটু চিন্তা করে বলে, চোখে চোখে রেখো, আর আমি কল দিলে রিসিভ করো। 2-1বার ভিডিও কল দিও, ওকে না দেখে যে আমি আসলে থাকতে পারি না। একটু হেসে বলে সিফাত। ছোঁয়াও একটু হাসে। আসবে কবে? আজকেই আসবো। আচ্ছা যাও, মাম্মামকে একবার রুমে পাঠিয়ে দিও। আচ্ছা। ছোঁয়া চলে যায়। এই বাড়িতে ছোঁয়ার কোনো জামা নেই, যা আছে সব এই বাড়ি থেকে দিয়েছে। এগুলো নিয়ে যাওয়া যাবে না, শুধু পরীর কয়েকটা জামা নিয়ে নেয়। পরীকে কোলে করে বাইরে এসে দেখে ড্রাইভার দাঁড়িয়ে আছে। ছোঁয়া গাড়িতে উঠতে গাড়ি ছেড়ে দেয়। ভীষণ ভালো লাগছে ছোঁয়ার। 5 দিন পরে আজ বাড়ি যাচ্ছে। বাবা মা আপিকে 5টা দিন দেখে না। পরী জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছে। এই মেয়েটা সব বাচ্চাদের থেকে আলাদা। কথা কম বলে, কাঁদে না, আহ্লাদ করে না, অভিযোগও করে না, শুধু মায়া ভরা চোখে তাকিয়ে থাকে, যেন ওর চোখে মুখে কাকে খুঁজে। আধ ঘন্টার মধ্যে বাড়ির গেটে গাড়ি থেমে যায়। ছোঁয়া পরীকে কোলে নিয়ে গাড়ি থেকে নামে। ড্রাইভার এত এত ফল মূল মিষ্টি একটার পর একটা বাড়ির ভেতর নিয়ে যাচ্ছে। ছোঁয়া দরজায় টোকা দেয়। বাড়িটা খুব ছোট, ইটের দেওয়াল থাকলেও মাথার উপরে টিনের ছাদ। ড্রাইভার দাঁড়িয়ে আছে ছোঁয়ার পাশে। দরজা খুললে এগুলো ভেতরে দিয়ে চলে যাবে। ছোঁয়ার মা দরজা খুলে দেয়। মেয়েকে দেখে খুশিতে কেঁদে ফেলে। ছোঁয়া মাকে দেখে একগাল হাসে। ড্রাইভার, ভেতরে আসতে দিবা না মা? ছোঁয়া বলে ওঠে। নাজমা বেগম মুচকি হেসে দরজা থেকে সরে যায়। ড্রাইভার একে একে সব জিনিস ভেতরে রাখে। নাজমা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে। এত কিছু শ্বশুর মশাই দিয়েছে। ছোঁয়া বলে, মা পরীকে কোলে নাও, ও তোমার নাতনি। পরীকে কোলে দিয়ে দেয় ছোঁয়া। পরীকে উনি এতক্ষণে খেয়ালি করেনি। ছোঁয়ার কোলেই ছিল, তবুও চোখ পড়েনি। চোখ দুটো ছিল শুধু ছোঁয়ার মুখের মধ্যে সীমাবদ্ধ। বাবা কই গো মা? আপি কোথায়? দাদিমা কোথায়? একটানা প্রশ্ন করে ছোঁয়া। নাজমা বেগম এখন পরীর মুখের দিকে তাকিয়ে আছে। বেচারি ঘুমিয়ে পড়েছে। ও মা, কে জিজ্ঞেস করলাম? ছোঁয়া চেঁচিয়ে বলে। চমকে উঠে নাজমা বেগম। কি বলেছিস? আপি কোথায়? রুমেই আছে। আচ্ছা আমি যাচ্ছি, তুমি যাও, পরীর জন্য দুধ গরম করে দিয়ে এসো। আর হ্যাঁ, বেশি বেশি আদর করবা ওকে। আমি কল করলে আগে ওর কথা জিজ্ঞেস করবে। বাড়িতে আসলে ধপ করে কোলে নেবে, কেমন? নাজমা বেগম হেসে ফেলে। মেয়েটা একদম আগের মতোই চঞ্চল আছে। হাসলে হবে না, বলো। আচ্ছা বাবা, আচ্ছা। এখন আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি, তুমি দুধ নিয়ে আসো। আমি ফিল্টার আনতে ভুলে গেছি, তুমি বাবাকে কল করে ফিল্টার আনতে বলো। ছোঁয়া পরীকে কোলে করে রুমে চলে যায়। সিমি কানে হেডফোন গুঁজে বিছানায় শুয়ে বই পড়ছিল। ছোঁয়া পরীকে সিমির পাশে শুয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সিমি প্রথমে হকচকিয়ে গিয়েছিল, পরে ছোঁয়াকে দেখে মুচকি হাসে। কেমন আছিস বনু? শান্ত গলায় বলে সিমি। তুমি চমকে যাওনি আমাকে দেখে? মুখ ভার করে বলে ছোঁয়া। চমকেছি তো। তাহলে এত শান্ত রিয়াকশন দিলা কেন? সিমি উত্তর দেয় না। ছোঁয়ার কপালে চুমু দিয়ে সোজা হয়ে বসে। বইটা বন্ধ করে হেডফোন খুলে রাখতে গিয়ে নজর পড়ে পরীর দিকে। ফুকটা ধক করে ওঠে সিমির। আপনি আমার মেয়ে, কোলে নাও। ছোঁয়া ঘুমন্ত পরীকে সিমির কোলে দিয়ে দেয়। পরী নড়ে ছড়ে ছোট্ট 2 হাতে সিমির গলা জড়িয়ে ধরে। কথা বলতে ভুলে গেছে সিমি, অনুভূতিহীন হয়ে গেছে, মস্তিষ্ক কাজ করছে না। এই ছোঁয়াটা এত কাছে টানছে কেন? ছোঁয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে জল করছে শাশুড়ি নামটা। বিরক্ত হয় ছোঁয়া। এই মহিলার সমস্যাটা কি? ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে কানে দেয়। বলুন শাশুড়ি। কথা বলতে বলতে রুমের বাইরে যায়।
সিফাত আর তনু যাচ্ছে, ওদের সাথে এখনই যাবে, তুমি রেডি হয়ে নাও। আকাশ ভেঙে পড়ে ছোঁয়ার মাথায়। মাত্রই এলো, এখনো ভালো করে কারোর সাথে কথা বললো না, এখনই যেতে হবে। বলছিলাম কি, কিচ্ছু বলছিলে না তুমি? যদি না যাও না তাহলে আমি যাব তোমাকে নিয়ে ঢাকায়। ছোঁয়া খাট করে ফোন কেটে দেয়। কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। একটা দিনও শান্তিতে থাকতে দেবে না। ও মা, মা আমি যাব না মা, প্লিজ আমাকে ওখানে পাঠিও না মা। ওনাদের ফোন করে বলো না আমি ওনার কাছে যেতে চাই না, আমি তোমাদের সাথে থাকতে চাই, প্লিজ মা বলো না। ছোঁয়া মায়ের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে। নাজমা বেগমের চোখেও পানি। সিমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মা আর বোনের দিকে। খোলে এখনো পড়ি, পরম শান্তিতে ঘুমোচ্ছে। এমন করে না সোনা, ওটা তোমার শ্বশুর বাড়ি, তোমাকে তো ওখানেই থাকতে হবে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন তিনি। ছোঁয়ার কান্নার গতি বেড়ে যায়। ওই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না, শ্বশুর আর পরি ছাড়া এখানে কেউ নেই আমার। সাথী তো সুযোগ পেলেই বকে দেয়, ঠাস ঠাস করে মেরে দেয়। দেখো এখনো গাল লাল হয়ে আছে। আমি কি করে থাকবো? আমাকে কেন বিয়ে দিলে তোমরা? আমি কি অত শত বুঝি নাকি? একটু ভুল করলে কেউ শুধরে দেয় না, শুধু বকা দেয়, কান্না করলেও ধমক দেয়। বুকটা কেঁপে ওঠে সিমির। বোনটা তাহলে ভালো নেই। নাজমা বেগম কি বলে মেয়েকে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারছে না। দরজার কাছে দাঁড়িয়ে শফিক রহমানও চোখের পানি মুছছে। মেয়ে এসেছে শুনে হাত ভর্তি বাজার নিয়ে দোকান বন্ধ করে চলে এসেছে। কিন্তু মেয়ের এমন হৃদয় কাঁপানো কথা শুনে ভেতরে প্রবেশ করার সাহস হয় না ওনার। ছোঁয়া বুঝে গেছে আর ওকে রাখতে চায় না। তাচ্ছিল হাসে, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। শুধু আজকের রাতটা থাকার পারমিশন নিয়ে দাও না, তোমাদের সাথে একটা রাত থাকি, তারপর না হয় কালকে চলে যাব শাশুড়ির ছেলের কাছে। মায়ের হাত ধরে বলে ছোঁয়া। নাজমা বেগম নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন। মেয়ের মুখের দিকে তাকানোর সাহস নেই। বোন, তোকে আজ আমি কোথাও যেতে দেব না, আমি কথা বলবো তো শাশুড়ির সাথে। সিমি বলে। ছোঁয়া খুশি হয়ে যায়। সত্যি বলবি? বলবো। তাছাড়া তো শাশুড়িকে কল করার দরকার কি? তোর ভাসুর আর ননদ তো আসছেই, ওনাদের বুঝিয়ে না হয় রেখে দেব। ছোঁয়া খুশিতে লাফিয়ে উঠে সিমির গলা জড়িয়ে ধরে। ছোঁয়ার চিৎকারে পরীর ঘুম ভেঙে যায়। শফিক রহমান লম্বা শ্বাস টানে। আমার ছোঁয়ামণি এসেছে বুঝি? একগাল হেসে বলেন উনি। ছোঁয়া এক দৌড়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। পরী কেঁদে দেয়। ঘুম থেকে ওঠার পর সিমির মুখ দেখেছে। সিমিকে চিনতে না পেরেই কেঁদে ওঠে। সিমি হকচকিয়ে যায়। পরীকে সোজা করে কোলে নেয়। মা, দুধ না আনতে বললাম তোমায়? বাবাকে ছেড়ে রাগী গলায় বলে ছোঁয়া। এখনই আনছি মা। নাজমা বেগম হুড়মুড় করে চলে যায়। সিমি পরীকে কোলে নিয়ে হাঁটতে থাকে আর পরী চুপ হয়ে যায়। গলা জড়িয়ে ধরে সিমির, মাথা রেখে সিমির কাছে। বাবা এসো, তোমার নাতনিও, কোলে নাও ওকে, আদর করে দাও। বাবার হাত ধরে টেনে সিমির সামনে দাঁড় করায়। সিমির কোল থেকে পরীকে নিতে গেলে পরী যায় না, মুখ লুকায় সিমির বুকে। খেপে ওঠে সিমি, গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মনে পড়ে যায় অতীত, যেখানে 9টা মাস বাচ্চার অস্তিত্ব অনুভব করেও তাকে ছুঁয়ে দেখতে পারেনি। সে বেঁচে আছে কিনা সেটাও জানা নেই। আজকে এই বাচ্চাটা সিমির শূন্য বুকটাকে শীতল বরফ দিল, মনে করিয়ে দিল জঘন্য স্মৃতি, যা এতদিন কড়া পাওয়ারের ঘুমের ওষুধের সাথে বিলীন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল অসহায় সিমি। ওকে নিস না ছোঁয়া, থাক না একটু আমার কাছে, আমিও একটু অনুভব করি সুখটাকে। আনমনে বলে সিমি। শফিক রহমান মেয়ের মনের কথা বোঝার চেষ্টা করছে কিন্তু পারছে না। ওকে নিলাম না, থাক তোমার কাছে, খাইয়ে দাও ওকে। আমি আর বাবা গিয়ে শাশুড়ির ছেলে মেয়েকেও রিসিভ করে আসি, আসলে আবার শাশুড়ি ঘ্যান ঘ্যান শুরু করে দেবে। ছোঁয়া বাবাকে টেনে নিয়ে যায়। অনেক কথা জমে আছে বাবার সাথে। ওরা যেতে সিমি হু হু করে কাঁদে। পরীর মুখে অজস্র চুমু খায়। সিমির কান্না দেখে পরী চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। পর চোখেও পানি টলমল করছে। খাবো, অস্ফুরণ কণ্ঠে বলে পরী। সিমি কান্নার মাঝে হেসে ফেলে। অন্য বাচ্চারা খাওয়া নিয়ে বায়না করে, আর এই বাচ্চারা নিজেই খেতে চাইছে। চোখ মুছিয়ে পরীকে খাওয়াতে থাকে সিমি। সাবিনা বেগম স্বয়ং এসেছে। এটা দেখে ছোঁয়ার ভীষণ কান্না পাচ্ছে। এই মহিলা এসেছে মানে এক্ষুনি চলে যাও। শফিক রহমান ভীষণ খুশি হয় ওনাদের দেখে, সালাম দিয়ে ভেতরে নিয়ে আসে। ছোঁয়া গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে।
পরি কোথায়? সিফাত চেয়ার টেনে বসতে বসতে বলে, আমার বড় মেয়ে কাছে, খাওয়াচ্ছে ওকে। শফিক রহমান একটু হেসে বলে, রান্নাবান্না শেষ হয়েছে? সাবিনা বেগম জিজ্ঞেস করে গম্ভীর মুখে। ওনার কথা শুনে শফিক রহমান একটু ভড়কে যায়। তনু মায়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। এতদিন পর মেয়ে এসেছে, নিশ্চয়ই ভালো ভালো রান্না করছেন, তো তাই জিজ্ঞেস করলাম রান্না শেষ হয়েছে নাকি। হলে তাড়াতাড়ি খেতে দিন, আমরা এখনই চলে যাব। শফিক রহমানের হাসি মুখটা চুপসে যায়। ছোঁয়া অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকায়। ছোঁয়ার কাকিমার কোনো সন্তান নেই, কাকা বিদেশ থাকে, দাদা বেঁচে নেই, দাদিমা বেঁচে আছে। 3 জন মিলে অনেক পদ রান্না করেছে, সবাই খাচ্ছে। ছোঁয়া শুধু খাবার নাড়াচাড়া করছে। সিমি স্পষ্ট বলে দিয়েছে ওনাদের সামনে আসবে না। পরি সিমির কাছেই আছে, সিফাতের কাছে নিয়ে এসেছিল ছোঁয়া, কিন্তু থাকেনি। খাওয়া শেষ হলে শাশুড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে। ছোঁয়াকে 5 মিনিট সময় দিয়ে যায়। ছোঁয়া বাবা মা কারো সাথে কথা বলে না, সিমির সাথেও কথা বলে না। পরি সিমির কোল থেকে যাবে না, ছোঁয়ার টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। সিমির গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে, ঠোঁটটা আবারও ফাঁকা হয়ে যায়। তনু ছোঁয়ার বাবা মায়ের কাছে ক্ষমা চায় ছোঁয়াকে এভাবে নিয়ে যাওয়ার জন্য, আর কথা দিয়ে যায় খুব তাড়াতাড়ি নিয়ে আসবে ওকে। ছোঁয়া জানলার বাইরে তাকিয়ে আছে। পরি কেঁদেই যাচ্ছে, সিফাত ওর কান্না থামাতে পারছে না। সিমি জানালা দিয়ে তাকিয়ে আছে বাড়ির বাইরে দাঁড়ানো বড় গাড়িটার দিকে। পরির কান্নার আওয়াজ সিমির কানে বাড়ি খাচ্ছে। মুহূর্তে শো শো করে গাড়িটা চলে যায়। নাজমা বেগম শব্দ করে কেঁদে ওঠে। সিমি ফ্লোরে বসে হাউ মাউ করে কান্না করতে থাকে। পরির জন্য কাঁদছে নাকি ছোঁয়ার জন্য কাঁদছে জানা নেই ওর। 12 তলা বিল্ডিং এর 10 তলার 112 নং রুমের সামনে খাপটি মেরে বসে আছে ছোঁয়া। সিফাত কোমরে হাত দিয়ে কপাল গুজকে অনবরত কল করে যাচ্ছে সাদিকে, কিন্তু বেচারি কলটা রিসিভও করছে না। তনু পরীকে কোলে করে বসে আছে, চোখে মুখে রাজ্যের বিরক্তি। ইচ্ছে করছে সাদির মাথা ফাটাতে। পরী এখনো ফ্যাচ করে কেঁদে যাচ্ছে। তাতে সিফাতের বিরক্তি আরো বেড়ে গেছে। কে সেই মেয়ে যাকে এক পলক দেখে পরী তার মায়ায় পড়ে গেছে? মনের মধ্যে প্রশ্ন জাগছে সিফাতে। কোনোদিন তো সিফাত ছাড়া আর কারো কাছে যাওয়ার জন্য বাইনা ধরেনি মেয়েটি, তাহলে আজ কি হলো? কি এমন দেখলো ওই মেয়েটার মধ্যে ভেবে পায় না সিফাত। তনু বিরক্ত হয়ে এখন আর পরীর কান্না থামানোর চেষ্টা করছে না। কাঁদুক যতক্ষণ খুশি। ছোঁয়ার ভীষণ খারাপ লাগছে। কি এমন হলো আজকে রাতটা থেকে আসলে? মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি শাশুড়ির মাথায় বাজ পড়ত? মাম্মা আমার কাছে এসো তো। ছোঁয়া হাত বাড়িয়ে দেয়। পরী চলে আসে ছোঁয়ার কোলে। ছোঁয়া ফোন বের করে। শাশুড়ি আসার সময় দামি একটা ফোন দিয়েছে। গাড়িতে বসে সিফাত ইমো, ফেসবুক, ইনস্টাগ্রাম সব ইনস্টল করে দিয়েছে ছোঁয়াকে। ছোঁয়া ভিডিও কল করে সিমিকে। এই তো মাম্মা কল করে দিয়েছি, তুমি এবার কথা বলবে, একদম কান্নাকাটি করবে না, তাহলে কিন্তু আন্টি কথা বলবে না, কেমন? ছোঁয়া মিষ্টি করে হেসে বলে। পুরি এক গাল হেসে ছোট ছোট হাত দিয়ে চোখের পানি মুছে নেয়। রিং হওয়ার সাথে সাথে সিমি কল রিসিভ করে, যেন এই কলেরই অপেক্ষায় ছিল। কল রিসিভ করতে পরীর হাসি মুখটা ভেসে ওঠে। প্রাণ ঠান্ডা হয়ে যায় সিমির, নিজেও আলতো হাসে। আপনি কি জাদু করেছো? তুমি আমাকে মেয়েকে তোমার জন্য কান্নাকাটি করছে। ছোঁয়া হেসে ফেলে। ছোঁয়ার কথা শুনে সিমিও হেসে ফেলে। সিমির হাসির শব্দটা সিফাতের কানে যায়, মোচড় দিয়ে ওঠে বুকের ভেতর। শ্বাস বন্ধ হয়ে আসছে। এই হাসির শব্দটা যে খুব চেনা লাগছে, কিন্তু এটা কি করে সম্ভব? চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয় সিফাত। মনের ভুল ভেবে পাত্তা দেয় না। আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে আসি বলেই সিফাত চলে যায়। সিমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে ওখানে কি করছে এতটুকু বুঝতে দেরি হয় না। এটাই সিফাত। কণ্ঠ শুনেই চিনে গেছে মনের ভুল না, এটাই সিফাত। জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে সিমি। কে কথা বললো রে? সিমি জিজ্ঞেস করে। আমার ভাসুর, পরীর বাবা, বলে ছোঁয়া। বুকটা ধক করে ওঠে সিমির। পরী সিফাতের মেয়ে, তার মানে বিয়েও হয়ে গেছে। তার ছিল হাসি সিমি। পরি, আমি বিয়ে করছি, আজকেই দেখতে আসবে। ঠিক হয়ে গেলে চলে আসবি তুই। আর হ্যাঁ, পুরো পরিবার নিয়ে 1 সপ্তাহ আগেই চলে আসবি, কেমন? পরি শোনা, এখন রাখি, পরে কথা বলবো। সাজুগুজু করতে হবে তো আমায়। মিষ্টি করে হেসে বলে সিমি। ছোঁয়া চোখ ছোট ছোট করে তাকায়। বিয়ে করবে? খট করে কল কেটে দেয় সিমি।
ছোঁয়া এখনো ঘোরের মধ্যে আছে, এটা কি বললো আপু? ছোঁয়ার ভাবনার মাঝে সাদি চলে আসে। বড় বড় চোখ করে তাকায় ছোঁয়া সাদির দিকে। সাদা শার্টটা ঘেমে শরীরের সাথে লেপ্টে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ, হাতে অফিস ব্যাগ, কলারে লাল কিছু একটা লেগে আছে। ভাইয়া তুই কি করে কখন থেকে বসে আছি, এতটা কেয়ারলেস কেন তুই? তনু বিরক্তি নিয়ে বলে, আসবি বলিসনি তো। সাদি ছোট করে উত্তর দিয়ে দরজা খোলে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা লক করা ছিল। পরি খুশি হয়ে সাদির কোলে ওঠার জন্য 2 হাত এগিয়ে দেয়। মা গায়ে ময়লা, ফ্রেশ হয়ে আসি বলেই চলে যায়। পরির হাসির মুখটা কালো হয়ে যায়। ছোঁয়া সাদির যাওয়ার দিকে তাকিয়ে ভেঙচি কেটে পরিকে কোলে তুলে নেয়। তনু লাগেজ নিয়ে কটকট করে ভেতরে চলে যায়। ছোঁয়া ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে সিফাত ডাকে, ছোঁয়া শোনো। ছোঁয়া দাঁড়িয়ে যায়। কিছু বলবেন ভাইয়া? তখন কার সাথে কথা বলছিলে? সিফাত আমতা আমতা করে বলে, আমার আপের সাথে, নাম সামান্তা সেমি, আপনি চিনবেন না, বিয়েতে ছিল না। বলেই ছোঁয়া চলে যায়। সিফাত রোবটের মতো দাঁড়িয়ে থাকে, চোখ দুটো টলমল করছে, কণ্ঠনালী কাঁপছে। 4 বছর পর নামটা শুনল। দীর্ঘ 3 বছর যাকে পাগলের মতো খুঁজে গেছে তাকেই খুঁজে পেয়েছে, কিন্তু মনের মধ্যে কোথাও একটা খচখচ করছে, ভয় করছে। ছোঁয়া লাগেজ নিয়ে সাদির রুমে চলে আসে। আন্দাজ করেছে এটাই সাদির রুম হবে। 4টা রুমই এই ফ্ল্যাটে, একটা কিচেন আর একটা ড্রয়িং রুম আছে। রুমে ঢুকে শিওর হয়ে যায় এটাই সাদির রুম। ইচ্ছে করে আসেনি ছোঁয়া, একটা রুমে তনু গেছে, অন্য রুমে সিফাত, তাহলে ছোঁয়াকে সাদির রুমেই আসতে হবে। তনু কারোর সাথে রুম শেয়ার করে না। সাদি তোয়ালে দিয়ে চুল মুছছে আয়নার সামনে দাঁড়িয়ে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকিয়ে লাগেজ খুলে জামা কাপড় বের করতে থাকে। কেন এলো? সাদি আয়নার মধ্যে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, আপনার শার্টে রক্ত কেন ছিল? ছোঁয়া নিজের কাজে মনোযোগ দিয়ে বলে। সাদি চোখ ছোট ছোট করে তাকায় ছোঁয়ার দিকে। তোমাকে বলার প্রয়োজন মনে করি না। ছোঁয়া শক্ত করে বলে সাদি। ছোঁয়া মুচকি হাসে, জামা কাপড় নিয়ে সাদির পেছনে দাঁড়ায়। সাদি পেছনে ফিরে ছোঁয়ার দিকে তাকায়। দরজাল শাশুড়ি জোর করে পাঠিয়েছে। আমার রুচি এতটাও নর্মাল না যে একটা করলার জুসের কাছে ইচ্ছে করে আসবো। ভেঙচি কেটে বলে ছোঁয়া। ইডিয়েট। সাদি বিড়বিড় করে বলে, সাদা বিলাই। তোমাকে তো আমি। সাদি দাঁত কটমট করে ছোঁয়ার দিকে আসতে নিলে ছোঁয়া এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। বজ্জাত পর হনুমান রাক্ষস করলার জুস গুমরামুখ। ছোঁয়া দরজা বন্ধ করে চিল্লিয়ে বলছে। সাদি দাঁতে দাঁত চেপে এগিয়ে যায় ওয়াশরুমের দরজার কাছে। একবার বেরিয়ে এসো, ছাদ থেকে যদি ফেলে না দিয়েছি না তাহলে আমার নাম সাদমান। সাদির বলা শেষ হওয়ার আগেই ছোঁয়া বলে, তাহলে আপনার নাম সাদা বিলাই। সাদি ফুস করে শ্বাস নেয়। কোমরে হাত দিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে সাদি। ছোঁয়া বের হবে, ঠাস ঠাস 2 গালে 2টা চড় মারবে, দেন এখান থেকে নড়বে। বড্ড সাহস বেড়ে গেছে পুচকি মেয়েটা। সাহস কত বড় সাদিকে ফাদা বিলাই বলে ডাকে। আজকে দেখাবে ফাদা বিলাই কেমন হয়। আধা ঘন্টা হয়ে গেল এখনো বের হচ্ছে না। ওয়াশরুমে কি থাকার ব্যবস্থা করেছে নাকি? সাদি এবার বিরক্ত হয়ে পায়চারি করতে থাকে। দরজা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। ভাইয়া তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তনু রুমে ঢুকতে ঢুকতে বলে। তনুকে দেখে সাদি একটু হকচকিয়ে যায়, একটু নড়ে চড়ে দাঁড়ায়। আমি কোথায় দাঁড়িয়ে থাকবো সেটাও তোকে বলতে হবে? কর্কশ গলায় বলে সাদি। সেটা কখন বললাম? এ নিয়ে খাবো কি? খাবার মতো কিছুই দেখছি না, কয়েকটা করলা ছাড়া। বিরক্ত হয়ে বলে তনু। কিছু নেই। সোজা সাপটা বলে দেয় সাদি। তো বাজারে যা খাবার নিয়ে আয়, খাবো তো। আমি খিদে সহ্য করতে পারি না। পারবো না আমি। তোদের আসতে কে বলেছে? বিছানায় বসে বলে সাদি। জানা ভাইয়া, মরেই যাবো এবার আমি। কাঁদো কাঁদো ফেস করে বলে তনু। শান্তিতে একটু থাকতে দিবি না আমায়? ডিসকাস্টিং। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোন নিয়ে বেরিয়ে যায় সাদি। তনু মুচকি হেসে নিজের রুমে চলে যায়। ছোঁয়া দরজায় কান লাগিয়ে শুনছিল। সাদি চলে যাওয়ার শব্দে হাঁফ ছেড়ে বাঁচে। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছি। সিফাত পরির মুখের দিকে তাকিয়ে আছে। ভীষণ অসহায় লাগছে নিজেকে। কি করবে বুঝতে পারছে না। যে অন্যায় সিমির সাথে করেছে তারপর আর ওর সামনে যাওয়ার মুখ নেই সিফাতের। আর সিমির আত্মসম্মান প্রখর, ও কিছুতেই সবটা ঠিক করবে না। বরং যদি জানতে পারে পরি ওর মেয়ে, তাহলে যে করেই হোক পরিকে নিজের কাছে নিয়ে যাবে।
এটা ভাবতে শক্ত করে জড়িয়ে ধরে পরীকে। বুকটা ভয়ে চুপসে গেছে। কিছুতেই পরীকে ছাড়া বাঁচতে পারবে না, পরীকে হারাতে পারবে না। কিন্তু কি করবে এখন? সিমির খোঁজ পেয়েও লুকিয়ে থাকবে, নাকি সিমির পা জড়িয়ে ক্ষমা চাইবে, আরো একটা সুযোগ চাইবে? চোখ দুটো টলটল করে ওঠে সিফাতের। জীবনটা এত জটিল কেন? কেন আল্লাহ সুখ দিয়ে আবার ছিনিয়ে নেয়? কেন মানুষকে এত পরীক্ষার মধ্যে ফেলে? বাবা। পরি সিফাতের দুই গালে হাত দিয়ে আদুরে গলায় বলল, হ্যাঁ সোনা বল। সিফাত একটু হাসার চেষ্টা করে বলে, মাম্মার কাছে যাব। আধো আধো গলায় বলে। সিফাত ছেড়ে দেয় পরীকে। একগাল হাসি পরি। লাভ ইউ বাবা বলে এক দৌড়ে চলে যায়। সিফাত মুচকি হাসে। এই মেয়েটাই ওর একমাত্র অবলম্বন। ভালোবাসা ধরে রাখতে পারেনি, তবে মেয়েটাকে আগলে রাখার চেষ্টা করেছে প্রাণপণ দিয়ে। ছোঁয়া সাদি রুমটা ভালো করে পর্যবেক্ষণ করছে। নতুন নিয়েছে রুমটা, তবুও গোছালো। কয়েক ঘন্টায় নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। মুখ বাঁকাই ছোঁয়া। এই মেয়ে, সাদি ডাকে চমকে ওঠে ছোঁয়া। পেছনে তাকায় না। তোমার সাথে কথা আছে আমার। সাদি বিছানায় বসে বলে। ছোঁয়া বুক ভরে শ্বাস টানে। আগে আমি কিছু বলবো। সাদির পাশে গিয়ে বসে পড়ে। লম্বা শ্বাস টেনে বলতে শুরু করে, দেখুন, আমি সায়েন্সের স্টুডেন্ট। প্রচুর পড়ালেখা করতে হবে আমাকে। অনেক বড় স্বপ্ন আমার, মস্ত বড় ডাক্তার হব। বাবার ঘাম ঝরানো টাকায় পড়ালেখা করে আসছি। বরাবরই খুব ভালো স্টুডেন্ট আমি। বিয়ে হয়েছে 7 দিন হয়ে গেল। এই 7 দিনে 1 ঘন্টাও পড়তে পারিনি। শাশুড়ির টর্চার, আপনার ধমক, সব মিলিয়ে আমার ক্যারিয়ারে ভীষণ ক্ষতি হচ্ছে। আপনার মা বলেছে স্বামীকে ধরে রাখতে পারলে পড়ালেখা পরেও করা যাবে, তাই আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার আমি কি করব বলেন? একটা সাজেশন দিন আমায়। এভাবে দৌড়াদৌড়ি করতে করতে আমি ক্লান্ত। সাদির দিকে তাকিয়ে বলে ছোঁয়া, তো বিয়ে করার আগে ক্যারিয়ারের কথাটা মনে ছিল না? সাদি কপাল কুঁচকে বলে। ছোঁয়া দাঁতে দাঁত চেপে বলে, আমার সাজেশন একটাই, বাড়ি চলে যাও আর বলে দাও সম্পর্কটা তুমি রাখতে পারবে না। সাদি এরকম সাজেশন শুনে ছোঁয়া দাঁতছিল হাসে। এই যে মিস্টার, আপনার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। মন তো একটাই, আর সেটা অনেক আগেই নেইমারকে দিয়ে ফেলেছি। এবার বীর পুরুষের মতো নিজে গিয়ে কথাগুলো বলবেন আপনার বাবা মাকে। মুখ বাঁকিয়ে বলে ছোঁয়া। প্রবলেম তোমার, তো তুমি বলবে, আমার তো কোনো প্রবলেম নেই। ছোঁয়ার এবার কান্না পাচ্ছে। এত তারা কেন লোকটা? আজ তো একটা বদমাইশ। ইচ্ছে করছে এক খুশিতে নাকটা ফাটিয়ে দিতে, কিন্তু সেটা করলে তো নিজের নাকটাও থাকবে না। উঠে যায় সাদি। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। ভীষণ কান্না পাচ্ছে। এখানে ভর্তি করানোর ব্যবস্থা করে দেব। দরজার কাছে গিয়ে আবার পেছন ঘুরে বলে সাদি। ছোঁয়ার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। অতটাও খারাপ না লোকটা, একটু একটু ভালো। বিরিয়ানি এনেছে সাদি। তনু তো খুশিতে লাফিয়ে উঠে। ও ভেবেছিল করলা ভাজি না নিয়ে আসে। প্লেটে প্লেটে বিরিয়ানি সার্ভ করে ছোঁয়া আর সিফাতকে ডাকে তনু। শাশুড়ি লাগেজ গুছিয়েছে। সেখানে শুধু শাড়ি আর শাড়ি, আর প্রত্যেকটা শাড়ির উপর চিরকুট দিয়ে লেখা কখন কোন শাড়িটা পরবে। এটা দেখে ছোঁয়া হেসে ফেলে। তনু আর ছোঁয়া আয়েশ করে খাচ্ছে। ছোঁয়া পরীকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে। সিফাত খাবার নাড়াচাড়া করছে। গলা দিয়ে খাবার নামছে না। সাদি করলা ভর্তা দিয়ে সাদা ভাত খাচ্ছে। বিরিয়ানি খায় না সাদি। ভাইয়া খাচ্ছে না কেন? ছোঁয়া জিজ্ঞেস করে সিফাতকে। সিফাত চমকে ওঠে। খাচ্ছি তো। ভিকি হেসে বলে। তনু ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে সিফাতের দিকে। বিরিয়ানি হলে যে একটাই পুরো সাবার করে দেয়। সে ছেলেটা এখন খেতে বসে ঝিমাচ্ছে। নিশ্চয়ই কিছু হয়েছে। খাওয়ার মাঝে ছোঁয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আপি নামটা লেখা। ভিডিও কল করেছে। ছোঁয়া মুচকি হেসে কলটা রিসিভ করে। ছোঁয়া, আমি বিয়ে করছি। চিল্লিয়ে বলে ওঠে সিমি। ছোঁয়া ভ্রু কুচকে তাকায়। সিফাতের খাবার গলায় আটকে যায়। সাদে আর চোখে তাকিয়ে আছে। কেন বিয়ে করছো? ছোঁয়া বোকার মতো প্রশ্ন করে বসে। ইডিয়েট একটা। সাদে বিড়বিড় করে বলে,